সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ভার্সিটি ক্যাম্পাসে সবুজ ঘাসে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। ক্যাম্পাসের গেট দিয়ে আপন মনে শীষ বাজাতে বাজাতে ঢুকছে ইমাম হাসান কাব্য। পরনে একটা ব্ল্যাক জিন্স, সাদা টি শার্ট আর চোখে কালো সানগ্লাস। কাঁধে ব্যাগটা এক পাশে ঝোলানো। থার্ড সেমিস্টারের এই শুরুটা নিয়ে তার মধ্যে কোনো উত্তেজনাই নেই, বরং আছে রাজ্যের অলসতা। অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড রাকিব গেটের কাছেই দাঁড়িয়ে অস্থির হয়ে পায়চারি করছে। রাকিবের চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। ইমামকে দেখেই দৌড়ে এসে, কিরে ভাই, তুই এতক্ষণে আসলে? আমি এখানে টেনশনে মরে যাচ্ছি। হ্যাঁ, তুই নবাবের মতো শীষ বাজাতে বাজাতে আসছিস। তোর কি কোনো আইডিয়া আছে আজ আমাদের জীবনে কি ঝড় নেমে আসতে চলেছে? আরে সকাল সকাল তোর এত প্যানিক করার কি হলো? ভার্সিটিতে তো কেবল থার্ড সেমিস্টার শুরু হলো। ঝড় আসার কি আছে? আর তুই তো জানিস সকাল সকাল আমার ঘুম ভাঙে না, তাও তো অনেক কষ্টে উঠে চলে আসলাম। আরে গাধা, সেমিস্টারের জন্য টেনশন করছি না, টেনশন করছি আজ থেকে আমাদের যে নতুন কোর্সের ম্যাডাম জয়েন করেছেন তাকে নিয়ে। তুই কি জানিস সেই ম্যাডামটাকে? আবার নিজের আপন বড় বোন আরশি ইসলাম আরু। ভাই, আপুর মেজাজ তো তুই জানিস, বাসায় তো কথায় কথায় স্কেল দিয়ে মারে। আর এখন ক্যাম্পাসে কি করবে আল্লাহ জানে। ওহ, তো সেই রাগী আপু? আরে প্যারা নাই দোস্ত, তোর আপু মানে তো আমারও আপু। ছোটোবেলা থেকে দেখে আসি না, ক্লাসে একটু একটু তো ছাড় দিবেই আমাদের। স্যার, আমার আপু? ভাই, তুই আপুর টিচার ভার্সন দেখিসনি? বাসায় এসে যতটা করা, ক্যাম্পাসে এসে তার চেয়েও 10 গুণ বেশি রাগি। ওর ক্লাসে যদি তুই একটু ফাজলামো করিস, ভাই হিসাবে আমাকেও সে ছাড়বে না। আর তোকে তো সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। দোস্ত প্লিজ, আজ প্রথম দিন, কোনো ঝামেলা করিস না। রাকিবের কথা শুনে ইমাম মনে মনে হাসতে থাকে। রাকিব বেচারা তো জানেই না যে তারই রাগী বড় আপুকে গত মাসেই পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করেছে ইমাম। হ্যাঁ, ভার্সিটির এই নতুন করা ম্যাডাম আরশি ইসলাম আরু আসলে ইমামের বিবাহিত স্ত্রী। কিন্তু আরুর করা শর্ত ছিল ইমামের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এই বিয়ের কথা বাইরের কেউ, এমনকি রাকিবও জানতে পারবে না। তাই ক্যাম্পাসে তারা শুধুই টিচার আর স্টুডেন্ট। আর এই লুকোচুরির খেলাটা ইমাম বেশ মজাই পায়। রাকিবের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, তোর আপুর ক্লাসে আমি একদম শান্তশিষ্ট ভদ্র ছেলে হয়ে বসে থাকবো। খুশি তো? চল এবার ক্লাসে যাই, দেরি হলে আবার তোর আপু গেটে আটকে দেবে। সকাল ঠিক 10টা। ক্লাসরুম একদম নীরব। থার্ড সেমিস্টারের প্রায় 50 জন স্টুডেন্ট সিটে বসে আছে। সবার মাঝেই একটা চাপা উত্তেজনা। ঠিক তখনই বারান্দা দিয়ে হাই হিলের খটখট শব্দ শোনা গেল। ক্লাসের দরজায় এসে দাঁড়ালেন আরশি ইসলাম আরু। পরনে একটা হালকা নীল রঙের জামদানি শাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে কয়েকটা বই। তার গম্ভীর আর তীক্ষ্ণ দৃষ্টি পুরো ক্লাস একবার স্ক্যান করে নিল। শুধু লাস্ট বেঞ্চে বসে ইমাম আপন মনে মোবাইলে পাবজি খেলছিল। গুড মর্নিং অল, আমি আরশি ইসলাম। আজ থেকে আমি তোমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার কোর্সটা নেব। আমি জানি প্রথম দিন অনেক টিচারই শুধু পরিচয় পর্ব দিয়ে ক্লাস শেষ করে, কিন্তু আমি তেমনটা নই। আর আমার ক্লাসে কিছু নিয়ম আছে যেগুলো আমি প্রথম দিনেই ক্লিয়ার করে দিতে চাই। আরও কথা বলতে বলতে এই ক্লাসের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলো। সবার দিকে নজর রাখলেও তার আসল ফোকাসটা ছিল লাস্ট বেঞ্চের দিকে, যেখানে ইমাম ঘাড় গুজে গেম খেলছে। রুল নাম্বার 1, আমার ক্লাসে লেট এন্ট্রি একদম অ্যালাউড না। রুল নাম্বার 2, ক্লাসে কোনো ধরনের ফিসফিসানি বা পার্সোনাল কথা চলবে না। আর রুল নাম্বার 3, ক্লাসে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ। আরুর তীক্ষ্ণ গলার আওয়াজে পুরো ক্লাস চমকে ওঠে। রাকিব তো ভয়ে কাঁপতে কাঁপতে কনুই দিয়ে ইমামকে একটা গুঁতো দেয়। দোস্ত, ফোন রাখ, আপু তোর সামনেই দাঁড়িয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। গেমের মধ্যে এতই মগ্ন যে রাকিবের কথা কানেই গেল না। একটু জোরেই বলে উঠল, আরে দাঁড়া না ভাই, আর একটা কিল বাকি, এনিমি তো সামনেই, জোন চলে আসতেছে। আরুর রাগে মুখটা লাল হয়ে ওঠে। টেবিলের ওপর জোরে ডাস্টার ঠোকে। লাস্ট বেঞ্চ, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? ডাস্টারের বিকট শব্দে ইমামের ধ্যান ভাঙে।
ও চমকে মাথা তুলে তাকায়। সোজা চোখাচোখি হয় আরুর সাথে। আরুর চোখে যেন আগুন জ্বলছে, আর ইমামের মুখে একটা শুকনো হাসি। মনে মনে ইমাম ভাবছে, ইস, বউয়ের মেজাজ তো আজ সকালে একটু বেশিই গরম মনে হচ্ছে। ইমাম আমতা আমতা করে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে লুকাতে লুকাতে বলে, মানে ইয়ে ম্যাডাম, আমি আসলে টাইম দেখতেছিলাম। টাইম দেখছিলে? আর টাইম দেখতে দেখতে অ্যানিমে মারার কথাও বলছিলে, তাই না? তুমি কি ভাবছো আমি বোকা? ক্লাসে বসে গেম খেলা হচ্ছে। হোয়াট ইজ ইউর নেম? ম্যাডাম, আমি ইমাম হাসান কাব্য। ইয়ে মানে ফার্স্ট ডে তো, আজকে একটু মাফ করে দেওয়া যায় না? মানে এরপর থেকে আর এমন হবে না। দোস্ত ফোন রাখ, আপু তোর সামনেই দাঁড়িয়ে আছে, সর্বনাশ হয়ে গেছে। আপু, আই মিন ম্যাডাম, ও আসলে বুঝতে পারিনি, ওকে আমি বলে দিচ্ছি, আর এমন হবে না। রাকিবের দিকে কড়া দৃষ্টি দিয়ে বলে, ইউ সিট ডাউন। তোমাকে ওর হয়ে ওকালতি করতে বলিনি আমি। আর মিস্টার ইমাম হাসান কাব্য, আমার ক্লাসে নো এক্সকিউজ। তুমি এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে। গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও। আরে ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি কি অন্য কোনো ভাষায় কথা বলছি? জাস্ট গেট আউট। পুরো ক্লাস থম মেরে আছে। ইমাম কাঁধ ঝাঁকিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগোয়। ক্লাসের বাইরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে একবার ঘুরে আরুর দিকে তাকায়। আরু তখনও রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু ইমাম লক্ষ্য করলো সেই রাগী চোখের আড়ালে আরুর ঠোঁটের কোণে একটা খুব সূক্ষ্ম দুষ্টু হাসি লুকিয়ে আছে, যেটা শুধু ইমামই বুঝতে পারল। ইমামও একটা মুচকি হাসি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে ইমাম সোজা চলে গেল ক্যাম্পাসের পেছনের লেকের পাড়ে। জায়গাটা বেশ নিরিবিলি, স্টুডেন্টদের আনাগোনা কম। অনেকক্ষণ বসে আছে। পকেট থেকে একটা সিগারেট বের করে সবেমাত্র ধরাতে যাবে, এমন সময় পেছন থেকে পরিচিত গলাটা ভেসে এলো। ক্যাম্পাসের ভেতরে স্মোকিং যে স্ট্রংলি প্রহিবিটেড, সেটা কি জানা নেই মিস্টার ইমাম? ইমাম চমকে পেছনে থাকায়। আরও দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। ক্লাস শেষ করে সে সোজা এদিকেই চলে এসেছে। চোখে মুখে ম্যাডাম ম্যাডাম ভাবটা তখনও লেগে আছে। সিগারেটটা তাড়াতাড়ি পকেটে লুকিয়ে ফেলে, একটু অবাক হয়ে। আপনি এখানে? আপনার ক্লাস তো মাত্র শেষ হলো। ক্লাস শেষ করেই তো তোমাকে খুঁজতে এলাম, আর তুমি এখানে বসে বসে সিগারেট ফোকার প্ল্যান করছো? ক্লাসে বসে গেম খেলা, আর এখন এই কাজ? সাহস তো তোমার কম না? ক্লাসে তো সবার সামনে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবারও ভাবলেনও না যে আমি আপনার লিগ্যাল স্বামী। এতগুলো স্টুডেন্ট, তার উপর আপনার ভাই রাকিবও ছিল। আমার একটা প্রেস্টিজ নেই? ভার্সিটি ক্যাম্পাসে আমি শুধুই একজন লেকচারার, আর তুমি আমার স্টুডেন্ট। এখানে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটা আমাদের ডিল ছিল। আর প্রেস্টিজ, ক্লাসে বসে গেম খেললে প্রেস্টিজ তো এমনিতেই পাংচার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ক্যাম্পাসে না হয় আপনি আমার টিচার, মেনে নিলাম, কিন্তু বাসায় গেলে তো আপনি আমার বউ। তখন কিন্তু এই ম্যাডামগিরি চলবে না, বলে দিলাম। বাসায় গেলে কি করবে তুমি? শুনি একটু তোমার কথাটা। বাসায় গেলে কি করব সেটা তো রাতে বোঝাবো। এখন বলে দিলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে, তাই না ম্যাডাম? রাতের ঢাকা শহর, সারাদিনের ব্যস্ততা আর কোলাহল শেষে শহরটা যেন একটু হাঁপ ছাড়ার সুযোগ পেয়েছে। রাস্তায় গাড়ির হর্ন কমে এসেছে, নিয়ন আলোগুলো আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে অন্ধকারের বুকে। চারপাশটা বেশ শান্ত। এই শান্ত পরিবেশের ঠিক উল্টো চিত্র ইমামের বুকের ভেতর। ওর বুকের ভেতরটায় রীতিমতো ড্রাম বাজছে। জায়গাটা ইমামের নিজস্ব ফ্ল্যাট। পড়াশোনার সুবিধার্থে ফ্যামিলি থেকে দূরে এই ফ্ল্যাটেই একা থাকে ও। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে টিভির রিমোট চাপছে ইমাম, কিন্তু ওর মনোযোগ টিভিতে নেই। মনোযোগ পড়ে আছে দরজার দিকে। একটু পরেই ওর ম্যাডাম, মানে ওর আদরের বউ আরুর আসার কথা। সারাদিন ভার্সিটিতে কড়া শাসনের পর রাতে যখন আরু এই ফ্ল্যাটে আসে, তখন ওর রূপটা একদম পাল্টে যায়। তখন সে আর কোনো লেকচারার থাকে না, হয়ে যায় শুধুই ইমামের আরু। এই দ্বৈত জীবনের লুকোচুরিটা ইমামের কাছে কখনো কখনো খুব রোমাঞ্চকর মনে হলেও মাঝে মধ্যে বেশ প্যারাও লাগে। বিশেষ করে আজকে সকালের ঘটনার পর সবার সামনে, বিশেষ করে বেস্ট ফ্রেন্ড রাকিবের সামনে যেভাবে কান ধরে বের করে দেওয়ার মতো অবস্থা করেছিল আরু, তাতে ইমামের ইগোতে বেশ ভালোই আঘাত লেগেছে। আজকে আসুক, দেখাচ্ছে মজা।
মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে ইমাম। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। ক্রিং ক্রিং। ইমামের বুকের ধুকপুকানি এক লাফে দ্বিগুণ হয়ে গেল। ও দ্রুত সোফা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা একটু ঠিক করে নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আরও, পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলোভাবে ক্লিপ দিয়ে আটকানো, আর চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ, হাতে একটা বড় ব্যাগ। আরুকে দেখে ইমামের সব রাগ যেন মুহূর্তেই গলে পানি হয়ে গেল। মেয়েটাকে দেখলে ওর এমনিতেই সব রাগ উধাও হয়ে যায়, আর এখন তো ওকে রীতিমতো মায়াবী লাগছে। কি ব্যাপার ম্যাডাম, এত রাতে স্টুডেন্টের বাসায় কি মনে করে? অ্যাসাইনমেন্ট চেক করতে এসেছেন নাকি? আরও কোনো কথা না বলে সোজা ভেতরে ঢুকে গেল। হাতের ব্যাগটা সোফার ওপর ধপ করে ফেলে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ইমামের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। উফ, যা টায়ার্ড লাগছে না আজকে। সারা দিন ক্লাস, তারপর ডিপার্টমেন্টের মিটিং, এরপরে আবার তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসা। আমার তো আর পা চলছে না। রান্না করে নিয়ে আসছো? মানে তুমি নিজে রান্না করেছো? তো কে করবে? তুমি তো আর রান্না করে আমাকে খাওয়াবে না। নবাবজাদা তো সারাদিন পাবজি খেলতেই ব্যস্ত। সকালে ক্লাসে বসে যেভাবে গেম খেলছিলে, আমার তো তখন ইচ্ছে করছিল ফোনটা কেড়ে নিয়ে আছাড় মারি। তো মারতা আছাড়, তাই বলে সবার সামনে ওরকম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা? একবার তো ভাবলা না যে ছেলেটা তোমার নিজের জামাই? ক্লাসের ওই পিচ্ছি পিচ্ছি পোলাপানগুলোর সামনে আমার মানিজ্য সব তো পাংচার করে দিলা। আর তোমার ওই ভাই রাকিব, ও তো মনে হয় সারা জীবন আমাকে এই নিয়ে খোঁটা দেবে। আরে বোকা, আমি যদি তোমাকে ক্লাসে বকা না দিতাম তাহলে কি কেউ বিশ্বাস করতো যে আমি তোমার টিচার? সবাই তো সন্দেহ করতো। আর রাকিবের কথা তো বাদই দাও, ও যা সন্দেহবাদীগ্রস্ত ছেলে, ওকে তো আমি সবচেয়ে বেশি ভয় পাই। ও যদি একবার গুণনাক করেও টের পায় যে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ওর আপন বড় বোনের বিয়ে হয়ে গেছে, তাহলে তো কালকেই বাড়িতে গিয়ে মাইক বাজিয়ে সবাইকে বলে দেবে। তা অবশ্য ঠিক বলেছ, রাকিবের পেটে তো পানি ছাড়া আর কিছুই হজম হয় না। কিন্তু তাই বলে বউয়ের হাতে এমন অপমান, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এর একটা শক্ত ক্ষতিপূরণ আমার চাই। দুষ্টু হেসে ইমামের আরও একটু কাছে ঘেঁষে বসে। আচ্ছা বাবা, ঠিক আছে, মানছি আমার একটু বেশিই রিয়াক্ট করা হয়ে গেছে, কিন্তু তুমিও তো কম করোনি। এখন বল, কি ক্ষতিপূরণ চাই তোমার? আরুর এই মিষ্টি কথায় ইমামের ভেতরের সব অভিমান কোথায় যেন হারিয়ে গেল। ও আরুর চোখের দিকে তাকালো। আরুর ওই টানা টানা মায়াবী চোখ দুটোর দিকে তাকালে ইমাম সবসময় পৃথিবীর সব কিছু ভুলে যায়। ও আস্তে করে আরুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ক্ষতিপূরণটা তো বেশ বড়ই হবে ম্যাডাম। সকালে তো খুব শাসন করেছেন, এখন না হয় একটু আদর করে দেন। বইয়ের আদর ছাড়া এই গরিবের মন তো আর শান্ত হচ্ছে না। ইমামের কথায় আরুর ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। ও চোখ নামিয়ে নিল। ইমাম আস্তে আস্তে আরুর দিকে ঝুঁকে পড়ল। আরুর হার্টবিটও তখন পাল্লা দিয়ে বাড়ছে। পুরো রুম জুড়ে একটা নীরবতা, শুধু শোনা যাচ্ছে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। ইমামের ঠোঁটজোড়া যখন আরুর কপালে ছুঁই ছুঁই, ঠিক তখনই ঠক 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 দরজায় প্রচণ্ড জোরে একটা ধাক্কা, অনাকাঙ্ক্ষিত গলা। কিরে ইমাম, ঘুমায় গেলি নাকি? দরজা খোল তাড়াতাড়ি। রাকিবের গলার আওয়াজ শুনে ইমাম আর আরু দুজনেই যেন ছিটকে সরে গেল একে অপরের থেকে। আরুর চোখ বড় বড় হয়ে গেছে, ভয়ে ওর হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। এই রাতে ওর নিজের ভাই রাকিব এই ফ্ল্যাটে, এখন কি হবে? ধরা পড়লে তো আজ মহাপ্রলয় হয়ে যাবে। সর্বনাশ, রাকিব ও এখানে এত রাত কি করছে? ইমাম, ও যদি আমাকে তোমার কাছে দেখে, আমি তো শেষ, ফ্যামিলি সবাই তো জেনে যাবে। ইমাম নিজেও প্রচণ্ড ভয় পেয়েছে, কিন্তু আরুকে সামলানোর চেষ্টা করে। আরে তুমি প্যানিক করো না, আমি দেখছি। তুমি এক কাজ করো, তুমি জলদি আমার বেডরুমে গিয়ে ওয়ারড্রবের ভেতরে লুকিয়ে পড়ো। রাকিব বাইরে থেকে আরও জোরে ধাক্কা দিয়ে। কিরে ভাই, তুই কি মরে গেলি নাকি? দরজা খুলছিস না কেন? আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো বলে দিলাম। আরে আসি ভাই আসি, বাথরুমে ছিলাম। তুই এত চিল্লাছিস কেন? আরও এক মুহূর্তও দেরি না করে সোজা বেডরুমের দিকে ছুটল। তাড়াহুড়ো করে ওয়ার্ড্রোবের একটা পাল্লা খুলে ভেতরে ঢুকে কোনো মতে নিজেকে আটকে নিল। শ্বাস বন্ধ করে বসে রইল অন্ধকার ওয়ার্ড্রোবের ভেতর। এদিকে ইমাম একটা বড় করে শ্বাস নিয়ে নিজের শার্টের বোতাম দুটো খুলে একটু এলোমেলো ভাব করে দরজাটা খুলল।
দরজা খুলতেই দেখা গেল রাকিব দাঁড়িয়ে আছে, হাতে একটা ল্যাপটপ আর মুখে রাজ্যের বিরক্তি। কিরে ভাই, বাথরুমে কি তুই ঘুমায় পড়েছিলি? এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে না, মানে পেটটা একটু খারাপ তো, তাই দেরি হয়ে গেল। তা তুই এত রাতে এখানে কি মনে করে? তোর তো এখন বাসায় থাকার কথা। আর বলিস না ভাই, মেজাজ এমনিতেই খারাপ। বাসায় আজকে আপু নাই, বলছে ডিপার্টমেন্টের কোনো এক কলিগের বাসায় নাকি নাইট স্টে করবে কালকের একটা ইম্পর্টেন্ট সেমিনারের জন্য। আর এইদিকে আমার ল্যাপটপের চার্জার নষ্ট হয়ে গেছে, কালকে একটা প্রেজেন্টেশন জমা দিতে হবে। তাই ভাবলাম তোর কাছে এসে রাত জেগে কাজটা শেষ করে ফেলি। রাকিবের কথা শুনে ইমামের তো মাথায় হাত। তার মানে রাকিব আজ রাতে এখানেই থাকবে, আর ওদিকে আরও ওয়ার্ড্রপের ভেতর। এ তো দেখছি মহাবিপদ। ইমাম বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। মানে তুই আজ রাতে এখানে থাকবি? হ্যাঁ ভাই, কেন তোর কোনো সমস্যা আছে? নাকি তুই একে একে কোনো প্ল্যান করে রেখেছিলি? আরে না না, সমস্যা থাকবে কেন? তুই তো আমার দোস্ত, তুই থাকবি এই তো খুশির খবর। কিন্তু মানে আমার বেডরুমের ফ্যানটা তো নষ্ট, তুই তো আবার গরমে ঘুমাতে পারিস না। আরে ব্যাপার না, আমি ড্রয়িং রুমের এই সোফাতেই কাজ করব আর ঘুমাবো, তুই টেনশন নিস না। ড্রয়িং রুম থেকে বেডরুমের দরজাটা দেখা যায়। রাকিব যদি এখানে বসে থাকে তাহলে আরও ওয়ার্ড্রোব থেকে বের হয়ে মেইন দরজা দিয়ে পালাবে কিভাবে? ইমামের তো এবার রীতিমতো ঘাম ছুটতে শুরু করেছে। হঠাৎ টেবিলের ওপর আরও রানা ব্যাগটার দিকে চোখ যায়। কিরে, এই ব্যাগটা কার? আর এত সুন্দর রান্নার গন্ধ আসছে কোথা থেকে? তুই কি বাইরে থেকে খাবার অর্ডার করেছিস নাকি? চমকে ওঠে, তাড়াতাড়ি ব্যাগটা আড়াল করে। আরে আরে হ্যাঁ, ওই যে ফুড পান্ডার অর্ডার করেছিলাম তো, একটু আগেই দিয়ে গেল। তুই খাবি? আরে জোস, হ্যাঁ আমি তো খিদায় মরে যাচ্ছিলাম। চল চল, আগে খেয়ে নি। ইমাম ব্যাগটা নিয়ে ডাইনিং টেবিলে গেল। ব্যাগ খুলতেই দেখলো ভেতরে চমৎকার সব খাবার, কাচ্চি বিরিয়ানি, রোস্ট আর বোরহানি। আরও নিজের হাতে ওর জন্য এত কষ্ট করে এগুলো রান্না করে এনেছে, আর এখন সেই খাবার কিনা রাকিবকে খাওয়াতে হবে। ইমামের বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে, কিন্তু কিচ্ছু করার নেই, পরিস্থিতি সামাল দিতেই হবে। এদিকে ওয়ার্ড্রবের ভেতর আরুর অবস্থা শোচনীয়। অন্ধকার, ভ্যাপসা গরম, তার উপর অক্সিজেনের অভাব। তার চেয়েও বড় কষ্ট হলো নিজের হাতে জামাইয়ের জন্য রান্না করা খাবারটা এখন ওর গোগ্রাসে গেলা ভাই খাচ্ছে। আর ওর ইচ্ছে করছিল এখনই বেরিয়ে এসে রাকিবের কান মলে দেয়, কিন্তু ধরা পড়ার ভয়ে সে একদম চুপটি করে বসে রইল। ভাই, সেই লেভেলের টেস্ট তো। কোন কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করলি রে? একদম মনে হচ্ছে আপুর হাতের রান্নার মতো স্বাদ। আপু যখন কাচ্চি রাতে ঠিক এইরকমই একটা স্মেল আসে। ইমাম মনে মনে গাধা কোথাকার, তোর আপুই তো রেঁধেছে। মানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে তো মোড়ের মাথায়, ওইখান থেকে আনাইছি। তুই খা, বেশি কথা বলিস না। আচ্ছা ভাই, আজকের ক্লাসের কথা মনে আছে তোর? আপু তোকে যেভাবে বের করে দিল, আমি তো ভয়ে কাঁপতেছিলাম। আমি তো ভাবছিলাম তুই আপুকে কিছু একটা বলে বসবি। ভালোই করেছিস, চুপ করে বের হয়ে গেছিস। আপু কিন্তু রিয়েল লাইফে অনেক ডেঞ্জারাস। ইমাম একটু সাহস পেয়ে আরুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। আরে রাখ তোর আপু, আমি কি তোর আপুকে ভয় পাই নাকি? আমি তো ইচ্ছে করেই কিছু বলিনি। আমি চাইলে তো তোর আপুকে এক তুড়িতে সোজা করে দিতে পারি। আমার সামনে তো ওর ম্যাডামগিরি 1 মিনিটও টিকবে না। ওয়ার্ড্রবের ভেতর থেকে আরও সব শুনছিল। ইমামের এই ডায়লগ শুনে ওর রাগে গা জ্বলতে শুরু করলো। মনে মনে দাঁত কিরমির করলো আরু। খাওয়া শেষ করে রাকিব সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজে বসলো। ইমাম ওকে তাগাদা দিতে লাগলো তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য, কিন্তু রাকিবের কাজ যেন আর শেষই হয় না। এদিকে ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। ওয়ার্ড্রবের ভেতর আরুর প্রায় আধমরা অবস্থা। অবশেষে রাত 1টার দিকে রাকিব একটা বড় হাই তুলল। ওহ, ফাইনালি কাজ শেষ ভাই। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি সবাতেই ঘুমিয়ে পড়লো। ও, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি গেলাম। ইমাম বেডরুমে গিয়ে দরজাটা খুব সাবধানে ভেতর থেকে লক করে দিল। তারপর দৌড়ে গিয়ে ওয়ার্ড্রবের পাল্লাটা খুলল। পাল্লা খুলতেই আরু প্রায় ধপাস করে ইমামের গায়ের ওপর এসে পড়ল। গরমে ওর মুখটা লাল হয়ে গেছে, শাড়ি কুঁচকে একাকার। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে ওর। আরুকে ধরে বিছানায় বসিয়ে দেয়। আরু ঠিক আছে তুমি? বেশি কষ্ট হয়েছে? ঠিক আছে মানে?
আমাকে তো মেরেই ফেলেছিলে তুমি। ওই গাধাটা আসার আর কোনো সময় পেল না। আর তুমি তুমি তো বেশ মজা করেই আমার হাতের রান্না ওকে খাওয়ালে, তাই না? আরে বাবা, আমি কি করব? ও যদি ব্যাগটা খুলে দেখতো যে ভেতরে তোমার হাতের রান্না, তাহলে তো 1 সেকেন্ডেই সব বুঝে যেত। তুমি তো জানোই রাকিবের গোয়েন্দাগিরি। আর তুমি যে বড় বড় ডায়লগ মারছিলে, এক তুড়িতেই আমাকে সোজা করে দেবে। এখন দাও তো সোজা করে দেখি তোমার কত সাহস। ইমাম হেসে ফেলে, আরুকে হঠাৎ করে নিজের বুকের মাঝে টেনে নেয়। আরে ওটা তো রাকিবের সামনে একটু ভাব মারছিলাম। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভয় পাই। আর ভয় না পেয়ে উপায় আছে? যে বউ সকালবেলা ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দেয়, তাকে তো ভয় পেতেই হবে। আরও এবার আর রাগ ধরে রাখতে পারল না, ও ফিক করে হেসে ফেলল। ইমামের বুকে মাথা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে সব ভয়, টেনশন আর ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল। জানোই মা, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। ইচ্ছে করে সবাইকে চিৎকার করে বলে দিই যে তুমি আমার স্বামী। ক্যাম্পাসে তোমাকে লুকিয়ে দেখতে ইচ্ছে করে না। ইচ্ছে করে সবার সামনেই তোমার হাতটা ধরে হাঁটি। কিন্তু ফ্যামিলির ঝামেলার কারণে যেভাবে আমাদের বিয়েটা করতে হলো, সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এভাবেই লুকিয়ে থাকতে হবে। আমি জানি আরও, আমারও খুব কষ্ট হয়। কিন্তু তুমি তো জানোই আমরা যদি সেদিন ওই রিস্কটা না নিতাম, তাহলে আজকে তুমি অন্য কারো বউ হতে। আমি সেটা মরে গেলেও মেনে নিতে পারতাম না। আর কিছুদিন ধৈর্য ধরো। আমি পড়াশোনাটা শেষ করে একটা ভালো জবে ঢুকলেই সবার সামনে মুখ ফুলিয়ে তোমাকে আমার ঘরে নিয়ে আসবো। তখন আর এই লুকিয়ে থাকা নাটক করতে হবে না। সত্যি বলছো? তখন কিন্তু আর আমাকে টিচার বলে ভয় পেতে পারবে না। তখন আমি শুধুই তোমার বউ। বউ তো তুমি এখনও। আর এই যে আজকে আমাকে এতক্ষণ টেনশনে রাখলে, এর তো শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। অসভ্য কোথাকার! বাইরে ড্রয়িং রুমে ঘুমাচ্ছে, আর এদিকে তোমার মাথায় এসব করছে। একদম কাছে আসবে না বলে দিলাম। ইমাম কোনো কথা না বলে আস্তে করে আরুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আরু আর বাধা দিল না, দুহাতে জড়িয়ে ধরল ওর ভালোবাসার মানুষটিকে। মায়াবী চাঁদের আলো জানালার গ্রিল গলে এসে পড়েছে ওদের গায়ে। ড্রয়িং রুমে রাকিব গভীর ঘুমে আচ্ছন্ন, আর বেডরুমের এই ছোট্ট পৃথিবীতে ইমাম আর আরু নিজেদের লুকোনো ভালোবাসার সাগরে ভাসছে। ভোরে স্নিগ্ধ আলো এসে পড়েছে ইমামের বেডরুমের জানালায়। হালকা বাতাসে জানালার পর্দাটা উড়ছে। বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন ইমাম আর আরু। আরুর মাথাটা ইমামের বুকের ওপর রাখা, আর ইমামের এক হাত আরুকে পরম যত্নে শক্ত করে জড়িয়ে আছে। সারা রাতের রোম্যান্স আর খুনসুটি শেষে কখন যে দুজন ঘুমিয়ে পড়েছে তা কেউ টেরই পায়নি। হঠাৎ ড্রয়িং রুম থেকে রাকিবের কাশির শব্দে আরুর ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। সকাল 7টা বাজে। আরুর বুকে ছ্যাঁত করে ওঠে। সর্বনাশ, রাকিব তো যে কোনো সময় উঠে পড়তে পারে। ধরফর করে উঠে বসে। ইমাম, এই ম্যাম, ওঠো তাড়াতাড়ি। ইমাম ঘুম জড়ানো গলায় চোখ না খুলেই আরুকে আবার টেনে নেয়। কি করো ম্যাডাম, এত সকালে কেউ ওঠে নাকি? আর একটু ঘুমাও না। বউয়ের গায়ের গন্ধে খুব সুন্দর ঘুম হচ্ছে। আরে উঠো কথা, বাইরে আমার ভাইটা শুয়ে আছে। ও যদি উঠে দেখে আমি তোমার রুম থেকে বেরোচ্ছি, তাহলে তো কালকেই বাড়ির সবাইকে ডেকে এনে আমাদের জবাই করবে। আমাকে এখনই বের হতে হবে। চিমটি খেয়ে ইমামের ঘুমটা পুরোপুরি ভেঙে যায়। ও ধর্মর করে উঠে বসে। আরও তড়িঘড়ি করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করতে শুরু করে। শাড়ির কুচিগুলো ঠিক করে নিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নেয়। আরুর এই ব্যস্ততা আর ভয়ার্ত মুখ দেখে ইমামের খুব হাসি পায়, আবার ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভালোবাসাও কাজ করে। মেয়েটা ওর জন্য কত রিস্কই না নিচ্ছে। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমি জানি তুমি আছো, কিন্তু তারপরেও তো একটা ভয় কাজ করে। আচ্ছা শোনো, আমি এখন খুব সাবধানে মেইন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তুমি একটু খেয়াল রাখো রাকিব যেন বুঝতে না পারে। আর হ্যাঁ, আজ কিন্তু ক্যাম্পাসে আর ক্লাসে একদম কোনো ফাঁকিবাজি করবে না বলে দিলাম। আরুর ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে ফিস ফিস করে বলে, ক্যাম্পাসে আপনি আমার ম্যাডাম। আপনার ক্লাসে কি ফাজলামি করার সাহস আমার আছে? তবে বাসায় এলে কিন্তু আপনি শুধুই আমার বউ, আর বউয়ের সাথে তো একটু ফাজলামি করতেই হবে। হয়েছে, আর পাম দিতে হবে না, ছাড়ো আমাকে, আমি যাই। ইমাম দরজাটা একটু ফাঁকা করে উকি দিয়ে দেখে রাকিব তখনও সোফায় নাক ডেকে ঘুমোচ্ছে। ল্যাপটপটা টেবিলের ওপর পড়ে আছে।
ইমাম ইশারা করতেই আরও পা টিপে টিপে ড্রয়িং রুম পার হয়ে মেইন দরজার কাছে চলে যায়। দরজা খোলার আগে আরও একবার পেছন ফিরে তাকায়। ইমাম ফ্লাইং কিস দিয়ে দেয় ওকে। আরও একটা মিষ্টি হাসি দিয়ে নিঃশব্দে দরজাটা টেনে বেরিয়ে যায়। ইমাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, আজকের মতো মহাবিপদ থেকে উদ্ধার। ভার্সিটির ক্যাম্পাসে দুপুর 12টা। দুপুরের কড়া রোদ ক্যাম্পাসের মাঠে। ক্যান্টিনে এক কোনায় বসে চায়ের কোণে চুমুক দিচ্ছে ইমাম আর রাকিব। রাকিবের চোখে মুখে তখনও ঘুমের ছাপ। রাতের কাজ শেষে সোফায় ঘুমিয়ে সকালে তাড়াহুড়ো করে ক্যাম্পাসে এসেছে সে। ও উফ দোস্ত, তোর বাসার সোফাটা কিন্তু বেশ আরামদায়ক। কাল রাতে তো ঘুমাইছি না। তবে ভাই, আমার আব্বুটার জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে। কেন? তোর রাগি আপুর আবার কি হলো? সে তো পুরো ভার্সিটি কাঁপিয়ে বেড়াচ্ছে। আরে না দোস্ত, তুই তো জানিস না, ঠিক 3 মাস আগে আপুর একটা বিয়ে ঠিক হয়েছিল। পাত্র নাকি কানাডায় থাকে, বিশাল বড় লোক। কিন্তু লোকটা যে একটা ফ্রড আর ক্যারেক্টারলেস ছিল সেটা আমরা পরে জানতে পারি। ভাগ্যিস ঠিক সময় ওই বদমাইশটার আসল রূপ ফ্যামিলির সামনে ধরা পড়েছিল, নাহলে তো আপুর জীবনটাই ধ্বংস হয়ে যেত। রাকিবের কথা শুনে ইমামের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। ও চায়ের কাপটা টেবিলে রেখে আকাশের দিকে তাকায়। রাকিব জানেই না যে ওর আপুর জীবনটা ধ্বংসের হাত থেকে আর কেউ নয়, এই ইমামই বাঁচিয়েছিল। চোখের সামনে ভাসতে শুরু করে 3 মাস আগের সেই ঝোড়ো দিনগুলোর কথা। তো চলেন পাঠক পাঠিকারা, একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। 3 মাস আগের ঘটনা। 3 মাস আগের একটা কুমোট বিকেল। আরুদের বাড়িটা আলো দিয়ে সাজানো, চারদিকে আত্মীয় স্বজনের ভিড়, হাসি খুশি পরিবেশ। 2 দিন পরই আরুর বিয়ে। পাত্র কানাডা প্রবাসী এক বিশাল ব্যবসায়ী। আরুর অমত থাকা সত্ত্বেও পরিবারের জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। রাকিব বিয়ের কেনাকাটার জন্য বন্ধুদের নিয়ে নিউ মার্কেটে গেছে। আরু বসে আছে বাড়ির ছাদে, পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ। ওর চোখ দুটো কেঁদে কেঁদে জবা ফুলের মতো লাল হয়ে আছে। স্বপ্নের কেরিয়ার, নিজের স্বাধীনতা সব যেন এই একটা জোর করে চাপিয়ে দেওয়া বিয়ের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ইমামের কথা ভেবে। হঠাৎ ছাদের দরজায় কারো পায়ের শব্দ শুনে আরু চমকে পেছনে তাকায়। আরও, তুমি এখানে বসে কাঁদছো? নিচে সবাই তোমার গায়ে হলুদের প্ল্যান করছে। আরু দৌড়ে গিয়ে ইমামের বুকে আছড়ে পড়ে, হাউমাউ করে কেঁদে ওঠে। ইমাম, আমাকে বাঁচাও ইমাম। আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। ওরা আমাকে জোর করছে, আমি মরে যাব। তো এই লোকের সাথে যাব না। তুমি মরবে কেন আরও আপু? মরলে তো এই ব্যাটা মরবে। আমি বেঁচে থাকতে তোমাকে কেউ অন্য কারো বউ বানাতে পারবে না। তুমি কি আমাকে বিশ্বাস করো? নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু আমরা কি করব? আব্বু আম্মু তো কারোর কথা শুনছেন না। যা করার আজকেই করতে হবে। আমি খোঁজ নিয়েছি, তোমার ফ্যামিলি যাকে কানাডা প্রবাসী বড় ব্যবসায়ী ভাবছে সে আসলে একটা চিটার। ওর নামে থানায় ফ্রড কেস আছে, কিন্তু প্রমাণ জোগাড় করতে আমার 2 দিন সময় লাগবে। ততক্ষণে তো ওরা তোমাকে কবুল বলেই ছাড়বে। তাই আমাদের হাতে একটা রাস্তাই খোলা। কি রাস্তা? ইমাম পকেট থেকে একটা রিং বের করে। আমার সাথে চলো, এখনই সোজা কাজী অফিসে। আমরা আজই বিয়ে করব। তারপর আমি প্রমাণ জোগাড় করে ওই হট ব্যাটার আসল রূপ সবার সামনে ফাঁস করব। আরু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বেকার স্টুডেন্ট ইমাম, যে কিনা ওর ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, সে এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছে শুধুমাত্র ওর জন্য। আরুর বুকটা গর্বে আর ভালোবাসায় ভরে উঠল। সে এক মুহূর্তও দেরি না করে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি রাজি ইমাম। আমি যে কোনো পরিস্থিতিতেই তোমার হাত ধরে থাকতে রাজি। এর পরের ঘটনাগুলো যেন সিনেমার মতো ঘটে গেল। আরু পার্লারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলো। গেটের বাইরে আগে থেকেই একটা সিএনজি নিয়ে অপেক্ষা করছিল ইমাম। সোজা কাজী অফিসে। সেখানে ইমামের 2 বিশ্বস্ত বন্ধু আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। অফিসের ছোট রুমটায় নীরবতা। আরুর হাত কাঁপছে, কিন্তু ইমাম ওর হাতটাকে শক্ত করে ধরে বসে আছে। মা, আপনি কি সজ্ঞানে আর সুস্থ মস্তিষ্কে এই ইমাম হাসান কাব্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিচ্ছেন? আরও ইমামের দিকে একবার তাকিয়ে একটা গভীর শ্বাস নিয়ে স্পষ্ট গলায় বলল, আলহামদুলিল্লাহ কবুল। 3 বার কবুল বলার পর যখন খাতায় সাইনটা পড়ল, আরুর মনে হলো পৃথিবীর সবচেয়ে ভারী বোঝাটা যেন ওর বুক থেকে নেমে গেছে। ইমাম মুচকি হেসে আরুর কপালে একটা চুমু দিয়ে বলল,
এবার দেখি তোমাকে কে আমার কাছ থেকে কেড়ে নেয়। বিয়ে শেষ করে তারা খুব সাবধানে যে যার মতো বাসায় ফিরে আসে। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এর পরের 2 দিন ইমাম আর ওর বন্ধুরা মিলে রীতিমতো গোয়েন্দাগিরি করে ওই পাত্রের আগের একটা বিয়ের কাবিননামা আর পুলিশের কেস ফাইল জোগাড় করে ফেলে। গায়ে হলুদের ঠিক আগের রাতে ইমাম সেই প্রমাণগুলো একটা বেনামি খামে করে আরুর বাবার কাছে পাঠিয়ে দেয়। প্রমাণ পেয়ে আরুর বাবা রাগে ফেটে পড়েন। রাতেই পাত্রপক্ষকে ডেকে এনে অপমান করে বিয়ে ভেঙে দেন। সবাই ভাবে আরও একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল, কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না যে আরও আসলেই বেঁচেছে। তবে সেটা ওই ফ্রডের হাত থেকে নয়, বরং ইমামের ভালোবাসার আশ্রয়ে এসে। রে ভাই, কোথায় হারিয়ে গেলি? তোকে না বিয়ের কথা বলছিলাম। আরে না, কোথাও হারায়নি। ভাবছিলাম তোর আপু আসলেই অনেক লাকি, নইলে তো সেদিন জীবনটাই তেজপাতা হয়ে যেত। তা যা বলেছিস। তবে যাই হোক, আপুর এখন যে মেজাজ, জীবনে ওর বিয়ে হবে বলে তো আমার মনে হয় না। যে ছেলে আপুকে বিয়ে করবে তার কপালে যে কত দুঃখ আছে সেটা আল্লাহ ভালো জানে। রাকিবের কথা শুনে ইমাম মনে মনে হাসতে হাসতে ফেটে পড়ে। ও চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে মনে মনে বলে, তোর আপুর বরের কপালে দুঃখ আছে কিনা জানি না শালা, তবে রাতে যে ম্যাডাম বউ হয়ে চরম রোম্যান্স দেয় সেটা তুই কোনোদিন বুঝবি না। দুপুরের পর ভার্সিটি ক্যাম্পাসটা একটু শান্ত হয়ে আসে। ক্যান্টিন থেকে চা শেষ করে ইমাম আর রাকিব নিজেদের ডিপার্টমেন্টের দিকে এগোচ্ছিল। বারান্দা দিয়ে হাঁটার সময় হঠাৎ 3rd ফ্লোরে স্টাফ রুমের সামনে থেকে একটা চেঁচামেচির আওয়াজ কানে আসে। আওয়াজটা শুনেই রাকিব থমকে দাঁড়ায়। গলাটা ওর খুব চেনা। কিরে ইমাম, এইটা তো আপুর গলা মনে হচ্ছে। আপুর সাথে কে চিল্লাচ্ছে? চল তো জলদি। দুজনে দৌড়ে স্টাফ রুমের সামনে যায়। সেখানে গিয়ে যে দৃশ্যটা ইমাম দেখলো তাতে ওর মাথার রক্ত মুহূর্তেই টকবক করে ফুটতে শুরু করলো। ডিপার্টমেন্টের বারান্দায় আরও দাঁড়িয়ে আছে। ওর সামনে ক্যাম্পাসের পরিচিত মুখ, পলিটিক্যাল লিডার রানা আর তার সাঙ্গপাঙ্গ হিসেবে পরিচিত সাজিদ। রানার চোখে মুখে চরম উদ্ধত ভাব, আরও চেহারার আগে লাল হয়ে আছে, কিন্তু সে নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। দেখেন ম্যাডাম, আপনি ভার্সিটিতে নতুন আসছেন, তাই হয়তো আমাকে চেনেন না। আমি রানা। আমার ছেলেদের অ্যাটেন্ডেন্স খাতায় পার্সেন্টেজ ফুল থাকবে আর মিড টাইমে ওরা পাস করবে। এটাই ডিপার্টমেন্টের অলিখিত নিয়ম। আপনি এই নিয়ম ভাঙার কে? আপনার নিয়ম আপনার পকেটেই রাখুন মিস্টার রানা। আমার ক্লাসে যারা আসবে না তারা 0 পাবে। আমি অন্য টিচারদের মতো পলিটিক্যাল পাওয়ার দেখে ভয় পাই না। স্টুডেন্ট হয়ে টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সে ম্যানার্সটা আগে শিখে আসুন। ম্যাডাম, কথা কিন্তু লিমিট ক্রস করতেছে। রানার মুখের উপর কথা বলার সাহস ক্যাম্পাসে প্রিন্সিপাল স্যারেরও নাই। আপনি তো কালকের আইসা আজকে বেশি উঠতেছেন। ডানা কিন্তু সাইটা দিতে টাইম লাগবে না। সাজিদের এই কথাটার সাথে সাথেই ইমামের ভেতরের সব কন্ট্রোল যেন এক নিমেষেই ছিঁড়ে গেল। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ, নিজের বিবাহিত বউকে কেউ এভাবে অপমান করবে আর সে চুপ করে থাকবে? ওর ইচ্ছে করছিল এখনই লাফ দিয়ে গিয়ে ওই রানা আর সাজিদের গলাটা টিপে ধরে চিৎকার করে বলে। ইমাম দাঁতে দাঁত চেপে রাগটাকে অন্যভাবে বের করার সিদ্ধান্ত নিল। সে হন করে সামনে এগিয়ে গিয়ে সোজা সাজিদের কলারটা চেপে ধরল। ডানা কার কিভাবে ছাড়তে হয় সেটা তুই আমাকে শেখাবি? এই রানা, তুই আমার আপুর সাথে বেয়াদবি করছিস কেন? তোর সাহস তো কম না। ও রাকিব, এটা তোর আপু? তা তোর আপুকে একটু সামলে রাখবি না? নতুন আইসা ক্যাম্পাসে নিয়মগিরি কোপ ফলাচ্ছে। আর এই ফালতু ছেলেটাকে, এই কলার ছাড় আমার ছোট ভাইয়ের। ইমাম সাজিদের কলারটা এক ঝটকায় ছেড়ে দিয়ে রানার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, ফালতু ছেলে কে? হ্যাঁ, সেটা ক্যাম্পাসের বাইরে বুঝিয়ে দিয়েছি। আর শোন রানা, উনি রাকিবের আপু, মানে আমারও বড় বোনের মতো। আর সর্বোপরি উনি এই ডিপার্টমেন্টের টিচার। এরপর যদি ম্যাডামের সামনে তোদের কাউকে দেখি তবে ক্যাম্পাসের মাটিতে তোদের পা ফেলার জায়গা রাখবো না। তুই চিনোস আমরা কারা? কালকে থেকে তুই ক্যাম্পাসে ঢুকিস কিভাবে সেটা আমি দেখব। পরিস্থিতি যখন রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক তখনই বারান্দায় ওপাশ থেকে ভারী গলার আওয়াজ ভেসে এলো। ভার্সিটির প্রিন্সিপাল স্যার কয়েকজন স্টাফ নিয়ে এদিকেই আসছেন। হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? রানা, তুমি আবার এখানে কি ঝামেলা করছো? না স্যার, তেমন কিছু না। নতুন ম্যাডাম তো, ওনার সাথে একটু পরিচিত হতে আসলাম।
তা ম্যাডামের বডিগার্ডরা আবার একটু বেশি গরম দেখাচ্ছে। আরশি ম্যাডাম, কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই, আমি ক্লাসে যাচ্ছি। রানা যাওয়ার আগে ইমামের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর চেহারাটা আমার মনে থাকবে, ক্যাম্পাসের বাইরে তোকে আমি দেখে নিব। রানা আর সাজিদ বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল স্যারও নিজের রুমে চলে যান। বারান্দায় শুধু দাঁড়িয়ে থাকে আরু, ইমাম আর রাকিব। ইমামের বুকের ভেতর তখনও রাগের আগুন জ্বলছে। ও আরুর চোখের দিকে একবার তাকালো। আরুর চোখেও একটা চাপা কষ্ট, কিন্তু রাকিবের সামনে কিছুই প্রকাশ করার উপায় নেই। থ্যাংক দোস্ত, তুই আজ না থাকলে আমি একা সামলাতে পারতাম না। আপু, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি রাকিব, তোরা ক্লাসে যা, আমি স্টাফ রুমে যাচ্ছি। আরু চলে যাওয়ার পর ইমাম বারান্দায় দেওয়ালের সাথে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই লুকোচুরির খেলাটা আজ ওর কাছে বড্ড বেশি ভারী মনে হচ্ছে। নিজের বউয়ের অপমানের বদলা তাকে বড় বোনের মতো বলে নিতে হলো। এর চেয়ে বড় আক্ষেপ একজন প্রেমিকের জন্য আর কি হতে পারে। রাত 10টা, রাত বাড়ছে। ড্রয়িং রুমের লাইট নেভানো, শুধু বেডরুমের ড্রিম লাইটের নীলচে আলো ছড়ানো পুরো ঘরে। ইমাম বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট, যেটা ও সাধারণত খায় না। আজ ওর মেজাজ চরম খারাপ। বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন কিছুতেই নামছে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ। ইমাম জানে এটা আরু। ও গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে আরু দাঁড়িয়ে আছে, চোখে মুখে সারা দিনের ক্লান্তি। ইমাম কোনো কথা না বলে দরজাটা বন্ধ করে আবার সোজা বেডরুমের বারান্দায় চলে যায়। আরু ধীর পায়ে ইমামের পেছনে গিয়ে দাঁড়ায়। ইমাম, ইমামের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার সামনে তুমি এসব খাবে না, সেটা আমি তোমাকে আগেই বলেছিলাম। আর কোনটা করব না আপু, বলো। আজ ক্যাম্পাসে যখন ওই দুই টাকার গুন্ডাগুলো তোমার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলছিল, আমার তখন কি করা উচিত ছিল? আমি একজন স্বামী হয়ে আমার বউকে রক্ষা করার জন্য সে আমার বন্ধুর আপু বলে সাবে গেছিলাম। তুমি জানো ওই মুহূর্তে আমার নিজের উপর কতটা ঘৃণা হচ্ছিল। ইমামের গলা ধরে আসে, ওর চোখের কোণে পানি জমতে শুরু করেছে। আরও এক পা এগিয়ে এসে ওর বুকে মাথা রাখে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ইমামকে। আমি জানি ইমাম, আমি সব জানি। আজ আমি দেখেছি তোমার ভিতরের কষ্ট। তুমি আমাকে রক্ষা করার জন্য যেভাবে রুখে দাঁড়িয়েছিলে, আমার তখন ইচ্ছে করছিল সবাইকে চিৎকার করে বলি, এই ছেলেটা আর কেউ নয়, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, আমার স্বামী। আরুকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরে। আমি আর পারছি না আরও, এই লুকোচুরি, এই নাটক, আমার দম বন্ধ হয়ে আসে। কেউ তোমাকে একটু কত কথা বলবে আর আমি সেখানে স্টুডেন্ট হয়ে দাঁড়িয়ে থাকবো, এটা আমার দ্বারা আর সম্ভব না। আমি কালকে গিয়ে ওই রানার হাত পা ভেঙে দিয়ে আসবো। না ইমাম, তুমি এমন কোনো বোকামি করবে না। আমাদের আর মাত্র একটা বছর বাকি। তুমি পড়াশোনাটা শেষ করো, আমি কথা দিচ্ছি। তারপর আমি নিজেই সবার সামনে তোমার হাত ধরে দাঁড়াবো। আজ তুমি যা করেছো সেটা প্রমাণ করে যে তুমি কতটা ম্যাচিউর। তুমি আমাদের সিক্রেটটাও বাঁচিয়েছো, আবার আমার সম্মানটাও রক্ষা করেছো। আরুর এই কথায় ইমামের ভেতরে সব ক্ষোভ নিমেষেই যেন পানি হয়ে যায়। ও আরুর কপালে একটা দীর্ঘ চুমু খায়। আরুর চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দেয়। তুমি আমাকে এতটা ভালোবাসো কেন ম্যাডাম? আমি তো শুধু তোমাকে কষ্টই দিই। কারণ তুমি আমার সেই পাগল স্টুডেন্ট যে কিনা ক্লাসে গেম খেলে, আবার বইয়ের সম্মানের জন্য পলিটিক্যাল গুন্ডাদের কলার চেপে ধরে। আচ্ছা ম্যাডাম, আসলে এই পাগল স্টুডেন্টকে আরেকটা রূপও আজকে আপনাকে দেখতে হবে। সারাদিন তো অনেক লেকচার দিলেন, এবার না হয় একটু প্র্যাকটিক্যালি ক্লাস হয়ে যাক। আরু লজ্জায় মুখ লুকায় ইমামের বুকে। রাতের নিস্তব্ধতা আর নীলচে আলোর মায়াবী পরিবেশে দুজনের ভেতরে জমে থাকা সব কষ্ট আর অভিমান রূপ নেয় এক গভীর রোম্যান্সে। আজকের এই রাতটা যেন তাদের ভালোবাসার সম্পর্কটাকে আরও কয়েকগুণ মজবুত করে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। ক্যাম্পাসের পেছনের বড় মাঠটায় স্টুডেন্টদের ভিড় একটু কম। ক্লাস শেষ করে ইমাম আর রাকিব মাঠের পাশ দিয়ে হেঁটে মেন গেটের দিকে যাচ্ছিল। হঠাৎ 3-4টে বাইক এসে বিকট শব্দে ব্রেক কষল ঠিক ওদের সামনেই। বাইক থেকে নামলো রানা, সাজিদ আর সাথে ক্যাম্পাসের বাইকের 4-5টা শক্ত পোক্ত গুন্ডা টাইপের ছেলে। সবার হাতে স্টাম্প, হকি স্টিক আর রড। চারপাশ থেকে ওরা ইমাম আর রাকিবকে ঘিরে ধরল। পরিস্থিতি মুহূর্তেই থমথমে হয়ে গেল। রানা, এসবের মানে কি? রাস্তা আটকাচ্ছিস কেন?
তোকে রাস্তায় আটকায়নি শালা, আটকাইছি তোর এই ফালতু দোস্তকে। কালকে আমাকে খুব লেকচার দিচ্ছিলিস না, আজ দেখি তোর কত বড় কলিজা। রাস্তা স্যার, রানা, আমি ক্যাম্পাসে কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা তো তুই কালকেই করছিস, আর তোর সাহস তো কম না। ওই নতুন নার্সি ম্যাডামের জন্য তুই আমাদের সাথে লাগতে আসছিস? তা ম্যাডামের সাথে তোর সম্পর্ক কি রে? রাইতে কি তোর আলাদা কোনো ক্লাস করায় নাকি? সাজিদের মুখ থেকে এই নোংরা কথাটা বের হওয়ার সাথে সাথেই ইমামের মাথার ভেতরে সব শিরা যেন একসাথে ছিঁড়ে গেল। এক সেকেন্ডও দেরি না করে ইমাম শূন্যে লাফিয়ে উঠে সাজিদের বুকে এমন জোরে একটা লাথি বসালো যে সাজিদ কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। ওর নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। শুয়োরের বাচ্চা, ওর নামে আর একটা বাজে কথা বললে তোদের সবার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ধর শালাকে, আজ ওর লাশ পড়বে ক্যাম্পাসে। রানার হুকুম পেয়ে বাইরের গুন্ডাগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল ইমামের ওপর, কিন্তু ওরা জানতো না যে ইমামের গায়ে কতটা জোর। ইমাম যেন আজ উন্মাদ হয়ে গেছে। প্রথম যে গুন্ডাটা রড নিয়ে এগিয়ে এলো, ইমাম ওর হাতটা মুচকে ধরে রডটা কেড়ে নিয়ে উল্টো ওর পিঠেই সজোরে বাড়ি মারল। আরেকজনকে কলার ধরে শূন্যে তুলে আছাড় মারল মাটিতে। রাকিবও বসে রইল না, বন্ধুকে বাঁচাতে সেও ঝাঁপিয়ে পড়ল। ইমামের এই রুদ্রমূর্তি দেখে রানা আর ওর বাকি ছেলেরা রীতিমতো ঘাবড়ে গেল। ঠিক সেই মুহূর্তে মাঠের ওপাশ থেকে একটা হুঙ্কার শোনা গেল, আমাদের ব্যাচের ছেলের গায়ে হাত দিস। রানা চমকে মাথা ঘুরিয়ে তাকায়। দৃশ্যটা দেখে ওর বুক শুকিয়ে গেল। ফাহিমের নেতৃত্বে ইমামের ব্যাচের অন্তত 25-30 জন ছেলে দৌড়ে আসছে। কারোর হাতে লাঠি, কারোর হাতে উইকেট, আবার কেউ বা ইট তুলে নিয়েছে। ক্লাসের শান্ত ছেলেগুলো আজ নিজেদের বন্ধুকে মারামারি করতে দেখে একজোট হয়ে গেছে। ফাহিম দৌড়ে এসে রানার বুকে এক লাথি বসিয়ে দেয়। তোর পলিটিক্স আজ আমরা ছোটাবো, মার শালাদের। স্টুডেন্টদের এই ক্ষোভের সুনামির সামনে রানা আর ওর 4-5 জন গুন্ডা টিকতে পারল না। উত্তম মধ্যম খেয়ে রানা আর সাজিদ কোনো মতে দৌড়ে মাঠের এক কোনায় গিয়ে নিজেদের প্রাণ বাঁচালো। বাকি গুন্ডারা বাইক ফেলেই পালিয়েছে। ফাহিম এসে ইমামের কাঁধে হাত রাখল। ইমাম হাঁপাচ্ছে, ওর হাতে তখনও রডটা শক্ত করে ধরা। দোস্ত, তুই ঠিক আছিস? আমি ঠিক আছে, কিন্তু তোরা কেন আসলি? ওরা বাইরের পলিটিক্যাল গুন্ডা, তোদের তো টার্গেট করবে। তুই আমাদের ভাই, তোর গায়ে হাত পড়বে আর আমরা বসে থাকবো? এদিকে দূরে দাঁড়িয়ে থাকা রানা রাগে আর অপমানে ফুঁসছে। ওর নাক ফেটে রক্ত ঝরছে। পকেট থেকে ফোনটা বের করে এসে কাঁপা কাঁপা হাঁটতে একটা কল লাগালো। হ্যালো কালু ভাই, ভাই আমাকে ক্যাম্পাসের ভিতরে সাধারণ পোলাপান মিলে মারছে। ভাই আপনি এখনই জিপ নিয়ে আসেন, এলাকার সব পোলাপানরা নিয়ে আসেন। আজ এই ভার্সিটির একটা ইটও আস্ত রাখবো না, আমি সব ভেঙে গুড়িয়ে দেব। রানা ফোন কেটে দিয়ে একটা পৈশাচিক হাসি দিল। ইমাম আর ওর বন্ধুরা তখনও জানেই না যে কি ভয়ঙ্কর সাইক্লোন ধেয়ে আসছে ক্যাম্পাসের দিকে। 15 মিনিট পর ক্যাম্পাসের মেন গেটের দারোয়ান কিছু বুঝে ওঠার আগেই 4-5টা পিকআপ ভ্যান আর অন্তত 20টা বাইক এসে বিকট শব্দে গেটের সামনে থামল। গাড়িগুলো থেকে নামলো প্রায় 50 জনের এক বিশাল সশস্ত্র গুন্ডা বাহিনী। সবার হাতে রামদা, হকি স্টিক, লোহার রড আর চেন। এদের নেতৃত্বে আছে এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালু। রানার ডাকে ওরা পুরো ক্যাম্পাস তছনছ করতে এসেছে। কোন শালার পুত রানার গায়ে হাত তুলেছে? আজ ক্যাম্পাসের একটা বিল্ডিংও আস্ত থাকবে না। ধর সবগুলোরে। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হলো। 50 জন গুন্ডা পাগলা কুকুরের মতো ক্যাম্পাসে ঢুকে যাকে সামনে পাচ্ছে তাকেই পেটাতে শুরু করলো। শুরু হলো ব্যাপক ভাঙচুর। ক্যান্টিনের কাঁচের জানলাগুলো রড দিয়ে পিটিয়ে ভেঙে চুরমার করে দিল ওরা। স্টুডেন্টদের পার্ক করা বাইকগুলো লাথি মেরে ফেলে দিয়ে ভাঙতে শুরু করলো। মেয়েদের কমন রুমের দিকে ইট পাটকেল ছুটতে লাগলো। চারদিকে স্টুডেন্টদের আতঙ্কের চিৎকার, কাঁচ ভাঙার বিকট শব্দ আর দৌড়াদৌড়ি। টিচাররা ভয়ে স্টাফরুমের দরজা বন্ধ করে দিয়েছেন। ইমাম আর ফাহিমরা মাঠ থেকে দৌড়ে এসে এই তাণ্ডব দেখে থমকে দাঁড়ালো। এতগুলো প্রফেশনাল গুন্ডা আর দেশীয় অস্ত্রের সামনে সাধারণ স্টুডেন্টরা একদম অসহায়। কালু ভাই, ওই শার্ট পরা ছেলেটা, ওর নাম ইমাম, ওই আমাকে মারছে। আজ ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। আইরে বাচ্চারা, আজ তোদের খেলা খতম। ইমামের বন্ধুরা ভয় পিছিয়ে গেলেও ইমাম এক চুলও নড়ল না। ওর চোখের সামনে ওর প্রাণের ক্যাম্পাসটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই বহিরাগতরা।
আর এই সব কিছুর মূলে আছে ওর আর আরুর সেই ঘটনাটা। ইমাম নিজের হাতের রডটা শক্ত করে ধরল। তোরা সবাই সরে যা ফাহিম, এটা আমার আর ওদের ব্যক্তিগত লড়াই, তোরা কেউ এর মাঝে আসবি না। তুই কি পাগল হয়েছিস ইমাম? ওরা 50 জন আর সবার হাতে অস্ত্র, তোকে তো কুচি কুচি করে ফেলবে। চল পালাই। তুই জানিস না রাগিব আমি কে আর আমার শিকড় কোথায়। আর যদি আমি পালাই তবে আমি আমার নিজের কাছে হেরে যাব। তুই সরে যা। ইমাম একা রড হাতে এগিয়ে গেল সেই 50 জনের বিশাল গুন্ডা বাহিনীর দিকে। ঠিক সেই মুহূর্তে ডিপার্টমেন্টের বারান্দা থেকে পাগলের মতো দৌড়ে নিচে নেমে এলো আরু। ওর চোখে মুখে চূড়ান্ত আতঙ্ক। নিজের চোখের সামনে নিজের ক্যাম্পাসের এই ধ্বংসযজ্ঞ আর ওর ভালোবাসার মানুষটাকে এইভাবে মৃত্যুর মুখে একা এগিয়ে যেতে দেখে আরুর গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ইমাম! আরুর সেই গগনবিদারী আর্তনাদে পুরো ক্যাম্পাসের কোলাহল যেন এক মুহূর্তের জন্য জাদুর মতো থমকে গেল। ইটপাটকেল ছোড়াছুড়ি, রডের বাড়ি, গালিগালাজ সব কিছু কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ। দোতলার বারান্দা থেকে একটা মেয়ে পাগলের মতো ছুটে নিচে নেমে আসছে। পরনের হালকা নীল রঙের জামদানি শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে আর চোখ দিয়ে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে। যে আরশি ম্যাডামকে পুরো ভার্সিটি স্টুডেন্টরা বাঘের মতো ভয় পায়, যার ক্লাসে একটা পিন পড়লেও শব্দ শোনা যায়, সেই রাশভারী ম্যাডামের এমন পাগলপাড়া বিধ্বস্ত রূপ দেখে উপস্থিত স্টুডেন্ট থেকে শুরু করে গুন্ডারা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেল। কিন্তু এই 1 সেকেন্ডের অন্যমনস্কতাই কাল হলো ইমামের জন্য। পেছন থেকে কালুর এক সাঙ্গপাঙ্গ বিশাল এক লোহার রড দিয়ে ইমামের হাঁটুতে সজোরে আঘাত করলো। হাড় ভাঙার মতো একটা মট করে শব্দ হলো। যন্ত্রণায় মুখ বিকৃত করে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহ! কালু পৈশাচিক হাসি হেসে ইমামের চুলের মুঠি ধরে মাথাটা টেনে তোলে। খিরে হিরো, মাগি আইসা কান্দন শুরু করলে কি তোর জানটা বাইচ্ছা যাইব? আজকে তোরে আমি এমন মার দিব তোর হাড্ডি মাংস আলাদা কইরাছার মন ধর জ্বালারে দেবে বাড়ি। কালুর ইশারায় 4-5 জন গুন্ডা একসাথে রড আর স্টাম্প নিয়ে মাটিতে পড়ে থাকা ইমামের ওপর ঝাঁপিয়ে পড়ল। চারদিক থেকে এলোপাথারি বাড়ি পড়ছে ইমামের পিঠে, ঘাড়ে, বুকে আর পায়ে। ইমাম শুধু দুহাত দিয়ে নিজের মাথাটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এতগুলো পৈশাচিক আঘাতের সামনে সে একদম অসহায়। ঠিক তখনই গুন্ডাদের ভিড় ঠেলে নিজের জীবনের তোয়াক্কা না করে একেবারে মাঝখানে এসে পড়ল আরু। সেই সোজা মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ইমামের উপর ঝাঁপিয়ে পড়ল। নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ইমামের রক্তমাখা মাথা আর বুক। গুন্ডাদের রডের কয়েকটা বাড়ি আরুর নরম পিঠে আর কাঁধেও পড়ল, কিন্তু আরু টলল না। সে যেন নিজের শরীর দিয়ে একটা ঢাল তৈরি করেছে ওর স্বামীর জন্য। হাউমাউ করে কাঁদতে কাঁদতে গুন্ডাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, মারিস না ওকে, তোদের পায়ে পড়ে ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমাকে মার তোরা, ওকে ছেড়ে দে। তোদের কি দয়া মায়া নেই? ও তোদের কি ক্ষতি করেছে? কেন মারছিস আমার ছেলেটাকে? রানা এই দৃশ্য দেখে একটু ঘাবড়ে গিয়ে পেছনের দিকে সরে গিয়ে কালুকে ডাকে। এই খালু ভাই, থামেন থামেন, উনি তো আমাদের ডিপার্টমেন্টের ম্যাডাম। টিচারের গায়ে হাত দিলে কিন্তু খবর আছে। ক্যাম্পাস পলিটিক্সে টিচার জড়ালে আমরা ফাঁসাই যামু। ম্যাডাম হয়েছে তো কি হয়েছে? রাস্তার মায়াগো মতো একটা ফালতু স্টুডেন্টের লাইগা রাস্তায় পইরা কান্দে কেন? এই ওর তুই ওর উপরে পইরা আসোস কেন? আজ এই পোলারে আমি জ্যান্ত মাটিতে পুইত্তা ফেলবো। তোর ম্যাডাম কি আমি বাইর করতেছি। এই শব্দটা শোনার সাথে সাথে রক্তাক্ত আধমরা ইমামের শরীরের ভেতর যেন একসাথে 1000 ভোল্টের কারেন্ট আর টন টন বারুদ জ্বলে উঠল। যে আরুকে কেউ সামান্য তুই করে বললেও রক্ত গরম হয়ে যায়, আজ এই রাস্তার গুন্ডা তাকে এত জঘন্য গালি দিচ্ছে। ইমামের চোখ দুটো টকটকে লাল হয়ে গেল। কপালের কাটা জায়গা থেকে রক্ত গড়িয়ে ওর চোখের পাতা ভিজিয়ে দিয়েছে। ও নিজের সর্বশক্তি দিয়ে আরুকে আলতো করে একপাশে সরিয়ে দিল। তারপর মাটি থেকে একটা ভাঙা বেশ মোটা লোহার স্টাম্প হাতে নিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। ওর শরীর টলছে, কিন্তু চোখের দৃষ্টি যেন সাক্ষাৎ যমদূতের মতো। শোরের বাচ্চা, আমার বউকে তুই গালি দিস, ওর গায়ে হাত তুলিস? আজ তোদের একটাকেও আমি জ্যান্ত বাড়ি ফেরতে দেবো না।
তোদের রক্ত দিয়ে আজ আমি ক্যাম্পাস ধোবো। ইমামের মুখ থেকে আমার বউ শব্দটা বের হওয়ার সাথে সাথেই চারপাশের সবাই যেন স্ট্যাচু হয়ে গেল। শত শত স্টুডেন্টের ভিড়ে নীরবতা। রাকিব হতবাক হয়ে চোখ বড় বড় করে তোতলাতে তোতলাতে বলল, বউ 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 আপু তোর বউ? তুই কি বলছিস সীমা? আমার আপন বড় বোন তোর বউ? আরু মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রাকিবের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, হ্যাঁ রাকিব, ও আমার স্বামী, তোরা ওকে বাঁচা রাকিব। ওরা আমার ছেলেটাকে মেরে ফেলবে। ও একা এতক্ষণ টিকবে কতক্ষণ বল? ফাহিম আশেপাশের স্টুডেন্টদের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে, ভাই সব শুনলে তোরা? আমাদের ক্যাম্পাসে ঢুকে বাইরের কুত্তারা আমাদের ভাইয়ের বউকে গালি দিচ্ছে, আমাদের ম্যাডামের গায়ে হাত দিচ্ছে, আর আমরা কি দেখতেছি? আমাদের কি রক্ত পানি হয়ে গেছে? আজ একটা গুন্ডাও যেন মেইন গেট পার হইতে না পারে। ধর শালাদের। একটা ছাত্র মাটি থেকে বিশাল এক খণ্ড ইট নেয়। ম্যাডামের গায়ে হাত? আজ এই কালো আর রানারে ক্যাম্পাসের ভেতরেই কবর দিব। আই সব। ইমামের মুখ থেকে সত্যটা শোনার পর স্টুডেন্টরা যেন আর নিজেদের ধরে রাখতে পারল না। ওদের ভেতরের সুপ্ত ক্ষোভ এবার সুনামি হয়ে আছড়ে পড়ল। কিন্তু ওদের এগোনোর আগেই ইমাম পাগলা বাঘের মতো লাফিয়ে গিয়ে পড়ল কালুর ওপর। কালু রামদা দিয়ে ইমামের গলা বরাবর কোপ বসাতে যাওয়ার আগেই ইমাম লোহার রড দিয়ে ওর হাতের কবজিতে সজোরে বাড়ি মারল। হাড় ভাঙার মট করে একটা বিকট শব্দ হলো, আর রামদাটা ছিটকে অন্তত 10 হাত দূরে গিয়ে পড়ল। কালুর বুকে সজোরে এক লাথি মেরে ফেলে দিয়ে বলে, আমার বউয়ের গায়ে পা দিস তুই, তাই না? আজ তোর ওই পা আমি কেটে কুত্তা করে খাওয়াবো। বল, আর কখনো ওর দিকে তাকাবি? কালু যন্ত্রণায় কুকিয়ে ওঠে, মাটিতে গড়াগড়ি খেতে খেতে পেছোতে থাকে। এই ধর শালারে, ওর হাত পা ভাইঙ্গা দে। ধরে গিয়ে দেখতেছিস আমার হাত তো ভাইঙ্গা দিছে শালায়। সাজিদ পেছন থেকে একটা ভারী হকি স্টিক নিয়ে ইমামের মাথায় বাড়ি দিতে এলে রাকিব দৌড়ে এসে সাজিদকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে। সাজিদের বুকের ওপর বসে পাগলের মতো ঘুষি মারতে থাকে। আমার বন্ধুকে মারবি তুই? আমার আপন বড় বোনের দিকে আঙুল তুলবি? তোর সাহস কত? আজ তোর চেহারা আমি এমনভাবে বদলাবো তোর মাও তোকে চিনতে পারবে না, শুয়োরের বাচ্চা। ফাহিম একটা গুন্ডার মাথায় স্টাম্প দিয়ে বাড়ি মেরে বাকিদের নির্দেশ দেয়, এই তোরা চারিদিক থেকে ঘের, মেইন গেট বন্ধ কর। আজ একটাও যেন পালাতে না পারে। পলিটিক্স ছোটাবো আজ ওদের। পুরো ক্যাম্পাস এখন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর রণক্ষেত্র। একদিকে 50 জন সশস্ত্র গুন্ডা, অন্যদিকে শত শত সাধারণ ক্ষুব্ধ স্টুডেন্ট। লাঠি, স্ট্যাম্প, ইট, কাঁচের বোতল, যার হাতে যা আছে তা দিয়েই শুরু হলো ধুন্ধুমার ফাইট। চারদিকে শুধু চিৎকার, আর্তনাদ আর হাড় ভাঙার শব্দ। একটা লোহার চেন সাই সাই করে ঘোরাতে ঘোরাতে ইমামের দিকে তেড়ে আসে। শালা তোর এত তেজ? আজ তোর তেজ আমি বের করতেছি। ইমাম এক পা পিছিয়ে চেনটা নিজের বাঁ হাতে পেঁচিয়ে ধরে হ্যাঁচকা টান দেয়। তোর মতো রাস্তার কুত্তার তেজ আমি 1 মিনিটে বের করতে পারি। গুন্ডাটা টাল সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তেই ইমাম ডান হাতের রড দিয়ে ওর হাঁটুতে সজোরে বাড়ি মারল। গুন্ডাটার বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠল। কিন্তু গুন্ডারাও সংখ্যায় কম না। পেছন থেকে আরও 3 জন বিশাল দেহী গুন্ডা এসে ইমামকে শক্ত করে চেপে ধরল। একজন ওর পিঠে রড দিয়ে বাড়ি মারতে শুরু করলো। আরু মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে, ইমাম প্লিজ থাম, তুমি মরে যাবে ইমাম। ফাহিম ওকে আটকাও, ওরা ওকে মেরে ফেলবে। আমার বুকটা ফেটে যাচ্ছে রে ফাহিম। ফাহিম আরেকটা গুন্ডাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আরুর দিকে ফেরে। ম্যাডাম, আপনি সেফ জায়গায় যান। আজ ইমামকে কেউ আটকাতে পারবে না। ও আজ আমাদের সবার মান বাঁচাতে লড়তেছে। ও আমাদের ভাই। মাটি থেকে অনেক কষ্টে উঠে একটা ভাঙা কাঁচের বোতল হাতে নিয়ে ইমামের দিকে তেড়ে আসে। আজ তোর ভুঁড়ি আমি ফেলাবো শালা। তুই আমার হাত ভাঙছস, তোর ম্যাডামের আজ আমি বিধবা করবো। গুন্ডাদের হাত থেকে নিজেকে এক প্রবল ঝটকায় ছাড়িয়ে নিয়ে কালুর হাতটা মাঝপথে আটকে দিয়ে ওর কলার চেপে ধরে ইমাম। তুই আমার বউকে কাঁদিয়েছিস, আমার আরও চোখে 1 ফোঁটা পানির হিসাব আজ তোকে রক্ত দিয়ে দিতে হবে। বুম! সোজা কালুর মুখে ইমাম নিজের মাথা দিয়ে একটা সজোরে ঢুস মারল। কালুর নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে মাটিতে লুটিয়ে পড়ল সে। ইমাম মাটি থেকে কালুকে আবার টেনে তুলে ওর পেটে পরপর 4টে হাঁটু চালালো।
কালুর মুখ দিয়ে রক্ত বের হয়ে থুতনি ভিজে গেল। ওর চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম। ভাই, এই ছেলে তো মানুষ না, এ তো পুরাই দানব। কালু ভাই শেষ। এই তোরা কে কোথায় আছিস? পালাই চল, নইলে আজ আমরা কেউ জ্যান্ত ফিরতে পারুম না। রানা দৌড় দেওয়ার আগেই রাকিব ওর কলার পেছন থেকে টেনে ধরে এক হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দেয়। কোথায় যাস রানা? তোর দাওয়াত তো এখনো শেষ হয় নাই। তুই না আমার আপুরে ভয় দেখাইছিলি, তুই না বলছিলি ডানা সাইডটা দিবি। আজ তোর ডানা আমি গোড়া থেকে উপরে ফেলবো। রানার পেটে এক সজোরে এক লাথি মারে। তুই না 50 জন নিয়ে আসছিলি ক্যাম্পাসে আগুন লাগাতে, এখন লেজ কুটিয়ে পালাচ্ছিস কেন? দাঁড়া শালা, তোর পলিটিক্স আজ আমরা বের করতেছি। ইমাম ততক্ষণে কালুকে আধমরা করে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে। ওর পুরো শরীর রক্তে মাখামাখি, বাঁ হাত থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে। শার্টের বেশিরভাগ অংশই ছেঁড়া, বুকের চামড়া ছিলে গেছে। কিন্তু ওর সেই রুদ্রমূর্তি, ওর চোখের আগুন দেখে একটা গুন্ডারও আর সামনে আসার সাহস হলো না। নিজেদের লিডার কালুর এই অবস্থা দেখে আর হাজার হাজার ক্ষুব্ধ স্টুডেন্টদের রোষানলে টিকতে না পেরে বাকি গুন্ডারা যে যেদিকে পারলো বাইক ফেলে দেওয়াল টপকে দৌড়ে পালাতে শুরু করলো। ক্যাম্পাসের চারপাশটা এখন রীতিমতো এক ধ্বংসস্তূপের মতো লাগছে। ভাঙা কাঁচ, স্টাম্প, ইট আর রক্তের ছোপ চারদিকে। গুন্ডারা সব পালিয়েছে, শুধু রানা আর কালু মাটিতে পড়ে কোকাচ্ছে। ইমাম ধীর পায়ে হেঁটে রানার দিকে এগিয়ে গেল। ওর হাঁটার ভঙ্গিটা টলটলে। রানা, আজ তোর পালা। তুই আমার বইয়ের দিকে আঙ্গুল তুলেছিলি না? ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে। ইমাম ভাই, আমাকে মাফ করে দে ভাই, আমি আর জীবনেও তোদের রাস্তায় আসবো না। ম্যাডাম, আমাকে বাঁচান, আমি ভুল করেছি। তোর পলিটিক্স আমি আজ এমন জায়গায় ঠুকাবো, তুই জীবনে আর এই ভার্সিটির নাম মুখেও নেবি না। ইমাম রানার মুখে পরপর 3টে ঘুষি বসিয়ে দিল। রানা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। চারিদিকে এক নীরবতা নেমে এসেছে। স্টুডেন্টদের চিৎকার থেমে গেছে। সবার দৃষ্টি এখন শুধু ইমামের দিকে। ইমামের শরীরটা এবার আর সাথ দিল না। ওর ভেতরে সবটুকু এনার্জি শেষ হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ আর ব্যথায় ওর চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। হাত থেকে রথটা খসে মাটিতে পড়ল। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়ালো আরুর দিকে। আরু তখনও মাটিতে বসে ফুপিয়ে কাঁদছে। আর কেউ তোমাকে কিছু বলবে না, আমি জিতে গেছি। কথাটা শেষ হওয়ার আগেই ইমামের পা দুটো ভারী হয়ে এলো। ওর চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করলো। ও সোজা ধপাস করে মাটিতে লুকিয়ে পড়ল। জ্ঞান হারিয়ে ফেলেছে ও। চিৎকার দিয়ে ইমামের কাছে ছুটে গিয়ে ওর মাথাটা নিজের কোলে তুলে নিল। ইমাম, চোখ খুলো ইমাম, আমার দিকে তাকাও, তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। ভাই, ওর পালস অনেক উইক, প্রচুর ব্লিডিং হচ্ছে মাথা থেকে। আমি অ্যাম্বুলেন্স ডাকছি। আমার ছোট ছেলেটা শেষ হয়ে গেল নাকি? আমার ইমামকে বাঁচা রাখি, তোদের পায়ে পড়ি, ওকে হাসপাতালে নিয়ে চল। ও মরে গেলে আমি এক মুহূর্ত বাঁচবো না রে। চারদিকের বিক্ষুব্ধ স্টুডেন্টরাও এখন থমথমে মুখে দাঁড়িয়ে আছে। সবার চোখে পানি। আরুর এই আত্মচিৎকার আর হাহাকার পুরো ক্যাম্পাসের বাতাসকে ভারী করে তুলেছে। যে ভালোবাসা এতদিন লুকিয়েছিল তা আজ রক্তের বিনিময়ে সবার সামনে প্রকাশিত হলো। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে আসতে শুরু করলো পুলিশের গাড়ির তীব্র সাইরেন। একটা নয়, বেশ কয়েকটা সাইরেন এক হয়ে ক্যাম্পাসের দিকেই ধেয়ে আসছে। কিন্তু আরুর সেদিকে কোনো খেয়াল নেই। ওর পুরো পৃথিবী এখন ইমামের ওই নিথর রক্তমাখা মুখটার কাছে এসে থমকে গেছে। চারদিকের নিস্তব্ধতাকে চিরে দিয়ে ক্যাম্পাসের মেন গেট দিয়ে বিকট সাইরেন বাজিয়ে একে একে ঢুকে পড়ল পুলিশের 4-5টা পিকআপ ভ্যান এবং র্যাবের 2টো কালো জিপ। সাইরেনের তীব্র শব্দে পুরো ক্যাম্পাসের আকাশ বাতাস যেন কেঁপে উঠল। ধুলো উড়িয়ে গাড়িগুলো সোজা এসে থামল সেই রক্তমাখা মাঠের ঠিক মাঝখানে, যেখানে শত শত স্টুডেন্ট গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর মাঝখানে রক্তাক্ত ইমামের নিথর দেহ কোলে নিয়ে ডুকরে কাঁদছে আরশে ইসলাম আরু। গাড়িগুলো থামার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই দরজা খুলে লাফিয়ে নামলো দাঙ্গা পুলিশের এক ফোর্স। সবার হাতে লাঠি, মাথায় হেলমেট আর বুকে শিল্ড। প্রধান জিপ থেকে নেমে এলেও তেজগাঁও জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এসি শাহরিয়ার মাহমুদ। তার চোখে কালো সানগ্লাস, পরনে পুলিশের ইউনিফর্ম। পরিস্থিতি এক নজরে দেখেই তিনি বুঝতে পারলেন
ক্যাম্পাসের ভেতরে রীতিমতো একটা যুদ্ধ হয়ে গেছে। হাতে থাকা ওয়াকি টকিতে নির্দেশ দিয়ে বজ্রকণ্ঠে বলে উঠলেন তিনি। পুরো ক্যাম্পাস লকডাউন করো, মেন গেট থেকে শুরু করে পেছনের দেওয়াল সব সিল করে দাও, একটা মাছিও যেন বাইরে যেতে না পারে। যারা এই তাণ্ডব চালিয়েছে তাদের প্রত্যেকে আমার চাই। এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহরিয়ারের নির্দেশ পাওয়ার সাথে সাথেই পুলিশ ফোর্স চারিদিকে ছড়িয়ে পড়ল। রানা, কালু এবং তাদের যেসব সাঙ্গপাঙ্গ এতক্ষণ স্টুডেন্টদের মার খেয়ে মাটিতে পড়ে কোকাচ্ছিল, পুলিশ তাদের কলার ধরে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। কালুর নাক দিয়ে তখনও রক্ত ঝরছে। ইমামের মারের চোটে সে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। পুলিশের হাতে মার খেতে খেতে ব্যথায় কুকিয়ে ওঠে। স্যার, স্যার আমারে ছাইরা দেন, আমি কিছু করি নাই স্যার। ওই পোলা আমার মায়েরা শেষ করে দিছে। এসি শাহরিয়ার এগিয়ে গিয়ে কালুর কলারটা শক্ত করে চেপে ধরে। তুই কিছু করিস নাই? ক্যাম্পাসের ভেতরে 50 জন গুন্ডা আর দেশীয় অস্ত্র নিয়ে তুই পিকনিক করতে আসছিলি? তোদের মতো রাস্তার কুত্তাদের কিভাবে সোজা করতে হয় সেটা শাহরিয়ার খুব ভালো করেই জানে। গাড়িতে তোল সব কটাকে। এরপর এসি শাহরিয়ার সোজা হেঁটে গেলেন সেই জটলার দিকে, যেখানে আরও বসে আছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকেই তিনি থমকে গেলেন। একজন শিক্ষিকা, যিনি কিনা এই ভার্সিটিরই লেকচারার, তিনি মাটিতে বসে এক স্টুডেন্টের রক্ত মাখা মাথা কোলে নিয়ে এমন পাগলের মতো কাঁদছেন। আরও নীল জামদানি শাড়িটা ইমামের রক্তে ভিজে একদম লাল হয়ে গেছে। তার নিজের চুলেও রক্ত, হাতের আঙুলগুলো কাঁপছে। রাকিব আর ফাহিম পাশেই হাঁটু গেড়ে বসে কাঁদছে। এসি শাহরিয়ার আরুর সামনে হাঁটু গেড়ে বসে। ম্যাডাম, আপনারা একটু সাইড দিন, পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিতে হবে, ওনার পালস রেট খুব দ্রুত ড্রপ করছে। শাহরিয়ারের হাতটা খামচে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। অফিসার, ওকে বাঁচান, আমার ইমামকে বাঁচানো, ও মরে যাচ্ছে, ওর মাথা থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, আপনারা কিছু একটা করুন প্লিজ। দ্রুত ওয়াকি টকিতে নির্দেশ দেয়। আলফা 2 বেস, আমাদের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দরকার। ক্যাম্পাসের ভেতরে একজন স্টুডেন্ট ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, দ্রুত মেডিকেল টিম পাঠান। ম্যাডাম, আপনি শান্ত হন, পুলিশ চলে এসেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এখানে আসলে ঘটনা কি ঘটেছে? এত বড় তাণ্ডব কে চালালো? ফাহিম চোখ মুছতে মুছতে এসি শাহরিয়ারের দিকে ফিরে। স্যার, আমি ফাহিম, 3rd সেমিস্টার স্টুডেন্ট, আর ও হচ্ছে আমার বন্ধু ইমাম। স্যার, এইসব কিছুর পেছনে ওই রানা আর কালু দায়ী। ওরা বাইরের গুন্ডা ডেকে এনে আমাদের ক্যাম্পাসে হামলা করেছে। ইমাম আমাদের বাঁচানোর জন্য একা ওদের সাথে লড়েছে। রাকিব দাঁতে দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে বলে। হ্যাঁ স্যার, আমি রাকিব। গতকাল এই রানা আমাদের আরশি ম্যাডামের সাথে বেয়াদবি করেছিল। ইমাম তখন ম্যাডামের সম্মান বাঁচাতে রানাকে আটকেছিল। সেই আক্রোশেই আজ রানা ওই কুখ্যাত সন্ত্রাসী কালুকে ডেকে এনে ইমামকে খুন করার চেষ্টা করেছে। আমরা সবাই সাক্ষী। তাই নাকি? এত বড় স্পর্ধা? আচ্ছা, তোমরা যারা যারা সাক্ষী আছো সবাই পুলিশের গাড়িতে ওঠো, তোমাদের জবানবন্দি রেকর্ড করতে হবে, আর এই ছেলেটাকে এখনই হাসপাতালে নিতে হবে। ঠিক সেই মুহূর্তে সাইরেন বাজিয়ে পুলিশের সাথে থাকা অ্যাম্বুলেন্সটা এসে পৌঁছালো। মেডিকেল টিম দ্রুত স্ট্রেচার নামিয়ে ইমামকে সাবধানে তুলে নিল। ইমামের শরীরটা একদম নিথর, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হলো ওকে। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করার আগে আরও এক ছুটে গিয়ে ভেতরে উঠে বসলো। সে কোনো মতেই ইমামকে একা ছাড়বে না। রাকিব ও বোনের এই অবস্থা দেখে আর নিজেকে আটকাতে পারল না। সেও উঠে বসলো অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স তীব্র বেগে ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আইসিইউর বাইরে। ঘড়ির কাঁটায় রাত 8:30। আইসিইউর বাইরে থমথমে আর ভারী একটা পরিবেশ। রুমের লাল বাতিটা জ্বলছে। আরও বারান্দায় এক কোনায় মেঝেতে পা গুটিয়ে বসে আছে। ওর ফর্সা মুখটায় রক্তের দাগ শুকিয়ে গেছে, চোখ দুটো একদম রক্তশূন্য। রাকিব দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর নিজের মাথাতেও হালকা ব্যান্ডেজ। রাকিবের মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কিছুতেই মেলাতে পারছে না আপুর মতো করা একজন মানুষ, যে কিনা ভাই ছাড়া অন্য কোনো ছেলের দিকে ফিরেও তাকায় না, সে একটা স্টুডেন্টের জন্য এভাবে পাগলের মতো কাঁদছে কেন? একটু পরেই এসি শাহরিয়ার তার কয়েকজন ফোর্স নিয়ে সেখানে এলেন। তার হাতে একটা ফাইল। রাকিবের কাছে এগিয়ে গেলেন।
পেশেন্টের অবস্থা কি? ডাক্তাররা কিছু বলছেন? না স্যার, সে যে ভিতরে নিয়ে গেল এখনও কেউ কিছু বলছে না। প্রচুর ব্লিডিং হয়েছে, মাথার আঘাতটা নাকি খুব সিরিয়াস। দেখো, পুলিশ কেস অলরেডি ফাইল হয়ে গেছে। তোমাদের জবানবন্দি এবং ভার্সিটির সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা মামলা রুজু করেছি। ওদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়া এবং মেডিকেলের রুলস অনুযায়ী পেশেন্টের যদি ক্রিটিক্যাল কোনো সার্জারি লাগে তাহলে তার লিগ্যাল গার্জিয়ান বা ফ্যামিলি মেম্বারের সিগনেচার লাগবে। পুলিশ তো আর সার্জারি পেপারে সাইন করতে পারবে না। তোমরা কি ইমামের বাবা মাকে খবর দিয়েছো? ইতস্তত করে মাথা নিচু করে বলল, স্যার, সমস্যা তো সেখানেই। ইমাম ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। ওর ফ্যামিলির ব্যাপারে ও আমাদের খুব বেশি কিছু কখনো বলেনি, শুধু বলতো যে ওর বাবা নাকি গ্রামের দিকে থাকেন। ঠিক এই সময় আইসিইউ এর ভারী কাঁচের দরজাটা ঠেলে একজন সিনিয়র নার্স তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলেন। তার চোখে মুখে চরম ব্যস্ততা। বারান্দায় দাঁড়িয়ে থাকা রাকিব আর পুলিশের দিকে তাকিয়ে বলেন, পেশেন্ট ফ্যামিলির কেউ কি আছেন এখানে? ওনার কন্ডিশন খুব খারাপ, ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে, নইলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু সার্জারির জন্য ফ্যামিলির কারো সিগনেচার লাগবে। কে আছেন ওনার আপনজন? সিস্টার, ওর তো ফ্যামিলির কেউ এখানে নেই। আমরা ওর ক্লাসমেট আর বন্ধু। আমরা কি সাইন করলে হবে না? না ভাইয়া, রুলস অনুযায়ী ব্লাড রিলেটেড কেউ অথবা স্ত্রী ছাড়া কেউ এই রিস্ক ফর্মে সাইন করতে পারবে না। আপনারা দ্রুত ওনার ফ্যামিলিকে খবর দিন, আমাদের হাতে একদম সময় নেই। নার্সের কথাগুলো শুনে রাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইমামের জীবন এখন একটা সিগনেচারের জন্য আটকে আছে। ঠিক সেই মুহূর্তে এতক্ষণ ধরে মেঝেতে শূন্য দৃষ্টিতে বসে থাকা আরু হঠাৎ করে উঠে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে নার্সের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, রিক্স ফর্মটা আমাকে দিন, আমি সাইন করব। এক্সকিউজ মি, আপনি কে ওনার? আমি তো বললাম ফ্যামিলির মেম্বার ছাড়া কেউ। নার্সকে থামিয়ে দিয়ে স্পষ্ট এবং জোরালো গলায় বলল, আমি ওনার ফ্যামিলি মেম্বার। আমি আরশি ইসলাম আরু, ইমাম হাসান কাব্যের লিগ্যাল স্ত্রী। ফর্মটা দিন আমাকে। আরুর মুখে এই কথাটা শোনার পর পুরো বারান্দায় যেন একটা অদৃশ্য বোমা ফাটল। রাকিবের চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। ফাহিম আর অন্য স্টুডেন্টরা যারা যেখানে ছিল তারা সেখানেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ম্যাডামের দিকে। এসি শাহরিয়ারও চরম অবাক হয়ে ভুরু কুচকে তাকালেন। তোতলাতে তোতলাতে বললেন, আপু, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ইমাম তোর স্বামী মানে কি? ও তো আমার ক্লাসমেট, আমার দোস্ত। রাকিবের দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের জল মুছে ফেলে। হ্যাঁ রাকিব, আমার মাথা একদম ঠিক আছে। আজ থেকে 3 মাস আগে আমাদের কাজী অফিসে লিগ্যালি বিয়ে হয়েছে। ইমামের পড়াশোনা শেষ হয়নি বলে আমরা বিষয়টা গোপন রেখেছিলাম। ক্যাম্পাসেও আমার স্টুডেন্ট হলেও বাস্তবেও আমার স্বামী। আজ আমার স্বামীর জীবনের চেয়ে বড় কোনো সিক্রেট আমার কাছে নেই। রাকিব 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে দেয়ালে হেলান দিল। এত বড় একটা সত্যি তার চোখের আড়ালে ঘটে গেছে। তার বেস্ট ফ্রেন্ড তার নিজের দুলা ভাই। আরু নার্সের হাত থেকে ফর্মটা টেনে নিয়ে একটুও না কেঁপে সেখানে নিজে সিগনেচার করে দিল। আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয় সিস্টার। যা যা করা দরকার আপনারা করুন। আপনারা দোয়া করুন, আমরা আমাদের বেস্ট ট্রাই করছি। তবে পেশেন্ট অজ্ঞান হওয়ার আগে বারবার একটা নাম্বারের কথা বিড়বিড় করছিলেন। বলেছিলেন ওনার বাবাকে খবর দিতে। এই নিন নাম্বারটা, উনি একটা কাগজে লিখে দিয়েছিলেন আমাদের। নার্স একটা ছোট চিরকুট এসি শাহরিয়ারের হাতে ধরিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। শাহরিয়ার চিরকুটটার দিকে তাকালেন। সেখানে একটা ভিআইপি ফোন নাম্বার লেখা। ম্যাডাম, আপনি যেহেতু ওনার স্ত্রী, আপনারই উচিত ওনার বাবাকে ইনফর্ম করা। কিন্তু লিগ্যাল প্রসিডিউরের কারণে আমাকেও ওনার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। আমি এই নাম্বারে কল দিচ্ছি। এসি শাহরিয়ার পকেট থেকে নিজের ফোনটা বের করে চিরকুটে লেখা নাম্বারটায় ডায়াল করলেন। ওপাশ থেকে কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। খুব ভারী গম্ভীর এবং রাশভারী গলায় বললেন, হ্যালো। হ্যালো, আমি তেজগাঁও জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহরিয়ার মাহমুদ বলছি। এই নাম্বারটা ইমাম হাসান কাব্য নামের এক পেশেন্ট আমাদের দিয়েছেন। উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
আইসিইউতে অ্যাডমিট আছেন। ওনার উপর আজ ক্যাম্পাসে বহিরাগত কিছু সন্ত্রাসী হামলা করেছে। ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল। আপনি কি ওনার বাবা বলছেন? ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য একদম কবরের মতো নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না। এসি শাহরিয়ার ফোনটা কান থেকে সরিয়ে একবার স্ক্রিনের দিকে তাকালেন, কলটা কেটে গেছে কিনা দেখার জন্য। না, কল কানেক্টেড আছে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার গলার স্বরটা একদম বরফের মতো ঠান্ডা। আমার ছেলে, আমার ইমাম আইসিইউতে। জি, আমরা ক্রিমিনালদের অ্যারেস্ট করেছি, কিন্তু পেশেন্টের। শাহরিয়ারকে মাঝপথেই থামিয়ে দিয়ে ভয়ঙ্কর এক গর্জনে ফেটে পড়ে। কোন শহরের বাচ্চা আমার ছেলের গায়ে হাত তোলার সাহস করেছে? কোন কুত্তার বাচ্চা আমার রক্ত ঝরিয়েছে? অফিসার, আমি আসছি। ঢাকা শহরের ম্যাপ আজ বদলে যাবে। এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আপনার পরিচয়টা কি দেওয়া যায়? আমরা তো ইনভেস্টিগেশন করছি। শীতল এবং তাচ্ছিল্যের সুরে বলে। আমার পরিচয়, আমি চৌধুরী সিকান্দার হাসান, হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান। 15 মিনিটের মধ্যে আমরা কনভয় ঢাকা মেডিকেলে পৌঁছাচ্ছে। পুরো হাসপাতাল সিকিউর করুন অফিসার। আর যারা আমার ছেলের গায়ে হাত তুলেছে তাদের বলে দিন মৃত্যুর জন্য প্রস্তুত হতে। খট করে লাইনটা কেটে গেল। এসি শাহরিয়ারের হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম হলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। দেশের সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাবান এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়ীদের একজন সিকান্দার হাসান, যার একটা ফোন কলে সরকারের মন্ত্রীরা পর্যন্ত তটস্থ হয়ে থাকেন। সেই চৌধুরী সিকান্দার হাসান কিনা এই সাধারণ স্টুডেন্ট ইমামের বাবা। এসি শাহরিয়ান ঢোক গিলে রাকিব আর আরুর দিকে তাকালেন, কাপা কাপা গলায় বললেন, তোমরা তোমরা কি জানতে ইমামের বাবাকে? না স্যার, ও তো বলতো ওর বাবা গ্রামে থাকে, সাধারণ কৃষক। কেন স্যার, কি হয়েছে? কে উনি? তোমাদের ওই সাধারণ ক্লাসমেট কোনো সাধারণ ঘরের ছেলে নয়। ও দেশের টপ বিলিয়নার সিকান্দার হাসানের একমাত্র ছেলে। আর উনি 15 মিনিটের মধ্যে এখানে আসছেন। পুরো বারান্দায় যেন আরেকটা বোম ব্লাস্ট হলো। আরও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেটা গত 3 মাস ধরে তার সাথে একটা ছোট্ট ফ্ল্যাটে সাধারণ জীবনযাপন করছে, যে ছেলেটা বাসে ঝুলে ভার্সিটি যায়, সে কিনা দেশের সবচেয়ে বড় ধনকুবরের ছেলে। রাকিব তো নিজের চুল নিজেই ছিঁড়তে শুরু করলো। সে কোন দুনিয়ায় এসে পড়েছে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় যখন সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই ঢাকা শহরের রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতালের ওপরের আকাশে বিকট শব্দে একটি কালো রঙের প্রাইভেট হেলিকপ্টার চক্কর দিতে শুরু করলো। সাইরেনের শব্দ ছাপিয়ে হেলিকপ্টারের ব্লেডের আওয়াজে পুরো হাসপাতাল ভবন যেন কাঁপছে। একই সময়ে নিচে হাসপাতালের মেইন গেটে পুলিশের ব্যারিকেড ভেঙে এসে থামলো 4-5টা কালো রঙের ল্যান্ড ক্রুজার প্র্যাডো। গাড়িগুলো থেকে চোখের পলকে নামলো অন্তত 30 জন কালো স্যুট টাই পরা, কানে ইয়ারপিস আর কোমরে অস্ত্র গোজা ভয়ঙ্কর চেহারার বডিগার্ড। মুহূর্তের মধ্যে তারা পুরো হাসপাতাল নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল। ছাদের হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করার ঠিক 3 মিনিট পর আইসিইউয়ের বারান্দার লিফটের দরজা খুলে গেল। জুতোর খটখট শব্দে পুরো বারান্দা কাঁপিয়ে বেরিয়ে এলেন তিনি, চৌধুরী সিকান্দার হাসান। বয়স 50-এর কোঠায় হলেও চেহারায় একটা রাজকীয় ভাব। পরনে একটা ডার্ক নেভি ব্লু স্যুট, চোখে দামি ফ্রেমের চশমা আর হাতে একটা সিলভার রঙের মাথার ওয়াকিং স্টিক। তার হাঁটার স্টাইলে এমন একটা দাপট যেন পুরো পৃথিবীটা তার পায়ের নিচে। তার দুই পাশে অন্তত 10 জন হেভিওয়েট বডিগার্ড। এসি শাহরিয়ার আগে থেকেই ফোর্স নিয়ে সেখানে অ্যাটেনশনে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই বিশাল কনভয় আর সিকান্দার হাসানের রুদ্রমূর্তি দেখে তার মতো কড়া অফিসারেরও গলা শুকিয়ে গেল। কোথায় আমার ছেলে? স্যার, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। ডক্টররা ক্রিটিক্যাল সার্জারি করছেন। সিকান্দার হাসান এসি শাহরিয়ারের ঠিক চোখের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হচ্ছে চোখের চাহনিতেই মানুষকে পুড়িয়ে ছাই করে দেবেন। অফিসার শাহরিয়ার, আমার ছেলের শরীর থেকে ঠিক কতটা রক্ত ঝরেছে আপনি জানেন? স্যার, আমরা কালু আর রানা নামের মেন কালপিটদের অ্যারেস্ট করেছি। আইনের নিয়মে ওদের।
হাত তুলে শাহরিয়ারকে মাঝপথেই থামিয়ে দিলেন সিকান্দার হাসান। আইন? সিকান্দার হাসানের ছেলের গায়ে হাত পড়বে আর আমি কোর্টের বারান্দায় আইনের অপেক্ষা করব? অফিসার, যে হাতগুলো আমার ছেলের গায়ে উঠেছে সে হাতগুলো কাল সকালের সূর্য দেখাবে না। দ্যাটস মাই প্রমিস। আমার ছেলেদের বলুন আপনার ওই থানা থেকে কালো আর রানাকে আমার গোডাউনে নিয়ে যেতে। আজ রাতে ওদের বিচার আমি করব। কিন্তু স্যার, পুলিশ কাস্টডি থেকে তো এভাবে। ডোন্ট টাচ মি দ্য রুলস অফিসার। ওপর মহলে একটা ফোন করলে আপনার ডিউটি আজ রাতে শেষ হয়ে যাবে। জাস্ট ডু হোয়াট আই সে। সিকান্দার হাসানের এই কথাটা শুনে উপস্থিত পুলিশ ফোর্সেরও বুক কেঁপে উঠল। ঠিক তখনই সিকান্দার হাসানের চোখ পড়ল বারান্দার এক কোনায় দাঁড়িয়ে থাকা আরুর দিকে। রক্তমাখা শাড়ি পরা বিধ্বস্ত চেহারার একটা মেয়ে, সেই সিকান্দার হাসানের দিকেই তাকিয়ে আছে। সিকান্দার বডিগার্ডদের ইশারা করে আরুকে দেখিয়ে ভ্রু কুঁচকে বলে, এই মেয়েটাকে ও এখানে কি করছে? স্যার, উনি আমার বড় বোন। আর রাকিবকে থামিয়ে দিয়ে আরু নিজেই সামনে এগিয়ে এসে সিকান্দার হাসানের চোখের দিকে সরাসরি তাকালো। আমি আরশি ইসলাম আরু। আমি আপনার ছেলে ইমামের লিগ্যাল স্ত্রী। সিকান্দার হাসান থমকে গেলেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যে ছেলেকে তিনি এত বছর ধরে নিজের পরিচয়ে লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শিখিয়েছেন, সেই ছেলে গোপনে বিয়েও করে ফেলেছে। আর এই মেয়েটা এখন তার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সিকান্দার হাসান তার ছেলের একটা হাসি দিলেন। স্ত্রী? সাধারণ একটা ঘরের মেয়ে সুযোগ বুঝে বিলিয়নারের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। টাকার লোভে মানুষকে কত নিচে নামাতে পারে সেটা তোমার এই নাটক দেখলেই বোঝা যায়। কত টাকা চাই তোমার এই বিয়ে ভাঙতে? ব্লাঙ্ক চেক দিচ্ছি, অ্যামাউন্ট বসিয়ে নিয়ে এখান থেকে বিদায় হও। এই কথাটা শোনার পর আরুর ভেতরের সবটুকু সম্মানবোধ আর যে যেন একসাথে ফুঁসে উঠল। সে এক পা সামনে এগিয়ে সিকান্দার হাসানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আপনার এই ব্ল্যাঙ্ক চেক আপনার পকেটেই রাখুন মিস্টার সিকদার হাসান। আমি ভার্সিটি টিচার, নিজের যোগ্যতার সম্মান আর টাকা দুটোই কামাতে পারি। আর আপনার ছেলে মিলিনিয়ার কি না সেটা আমি আজ 15 মিনিট আগে জেনেছি। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার এই পাগল স্টুডেন্টকে, যার কাছে আমাকে দেওয়ার মতো শুধু একটা পবিত্র মন ছিল। হাউ ডিয়ার ইউ! তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, একজন বাবার সাথে কথা বলছি যিনি টাকার গরমে অন্ধ হয়ে গেছেন। আজ আপনার ছেলে এই আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। আপনার এই টাকার সাম্রাজ্য বাঁচানোর জন্য নয়। আপনার টাকা থাকলে ওই গুন্ডাদের কিনতে পারতেন, কিন্তু আমার স্বামীর মতো বুক চিতিয়ে লড়তে পারতেন না। স্বামী আমার, আর তাকে সুস্থ করে ঘরে ফেরানোর দায়িত্বটাও আমার। আরুর এই কড়া আর স্পষ্ট কথায় পুরো বারান্দায় আরেক দফা নীরবতা নেমে এলো। এসি শাহরিয়ার থেকে শুরু করে বডিগার্ডরা পর্যন্ত স্তব্ধ। স্বয়ং সিকান্দার হাসানের মুখের ওপর এভাবে কথা বলার সাহস দেশের কোনো মন্ত্রীরও নেই। আর এই সাধারণ একটা মেয়ে তাকে রীতিমতো মাটিতে নামিয়ে আনলো। সিকান্দার হাসান কোনো কথা না বলে কিছুক্ষণ আরুর চোখের দিকে তাকিয়ে রইলেন। ওই রক্তমাখা মেয়েটার চোখের তীব্রতা আর জেদের সামনে প্রথমবারের মতো যেন সিকান্দার হাসান নামের মানুষটা একটু থমকে গেলেন। আইসিইউয়ের বাইরের বারান্দায় এক নীরবতা। দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি সিকান্দার হাসান আর সাধারণ এক শিক্ষিকা আরুর চোখের লড়াই চলছে। সিকান্দার হাসান জীবনে প্রথমবারের মতো কোনো মেয়ের চোখের সামনে এভাবে নির্বাক হয়ে গেছেন। মেয়েটার চোখে কোনো লোভ নেই, আছে শুধুই এক খাঁটি ভালোবাসার জেদ। সিকান্দার হাসান আর কোনো কথা না বলে ধীরে ধীরে আইসিইউয়ের ভারী কাঁচের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। কাঁচের ওপাশে বেডে শুয়ে আছে তার একমাত্র আদরের সন্তান, যার পুরো মাথা ব্যান্ডেজে মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক। ছেলের এই অবস্থা দেখে পাথর কঠিন এই মানুষটারও বুকের ভেতরটা দুমড়ে মুচলে উঠল। আরও ধীর পায়ে কাঁচের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে আবার জল জমতে শুরু করেছে। কাঁচের ওপাশে নিথর হয়ে পড়ে থাকা ইমামকে দেখতে দেখতে আরও চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি। কিভাবে এই সাধারণ ছন্নছাড়া ছেলেটার প্রেমে পড়েছিল সে। ফ্ল্যাশব্যাক 1.5 বছর আগের ঘটনা। শীতের এক কনকনে সন্ধ্যা। আরুদের বাসায় আজ কেউ নেই। বাবা মা ব্যবসার কাজে লন্ডনে, আর রাকিব বন্ধুদের সাথে ট্যুরে গেছে। আরু ড্রয়িং রুমে একা বসে কফির মগ হাতে কাঁপছে।
বাবা মা দূরে থাকায় মেয়েটার বুকের ভেতর একটা চাপা একাকিত্ব আর দায়িত্বের ভার সবসময় কাজ করে। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খুলতেই দেখে সামনে ইমাম দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ আর হাতে একটা বড় শপিং পলিথিন। ইমাম, তুমি এই সন্ধ্যায়? রাকিব তো বাসায় নেই, ও তো ট্যুরে। জানি আপু, রাকিবই আমাকে ফোন করে বলল আন্টি আঙ্কেল দেশে নেই, আপনি বাসায় একা। আর আপনার নাকি কাল সকালে ভার্সিটিতে ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, অথচ ল্যাপটপের চার্জার নাই। তাই এই নতুন চার্জার আর আপনার ফেভারিট রেস্টুরেন্টের কিছু খাবার নিয়ে আসলাম। আরও অবাক হয়ে ইমামের দিকে তাকিয়ে থাকে। রাকিবের এই বন্ধুটাকে সে সব সময় শুধু গেম খেলা আর আড্ডা দেওয়া একটা পিচ্চি ছেলে হিসেবেই জানত, কিন্তু আজ ওর এই কেয়ারিং রূপটা আরুকে মুগ্ধ করে দিল। তুমি এত শীতের মধ্যে শুধু আমার জন্য এসব নিয়ে এলে? থ্যাঙ্কস ইমাম, কিন্তু তুমি খাবে না কিছু? আমি তো খেয়ে এসেছি, আপনি বরং খেয়ে নিয়ে প্রেজেন্টেশনের প্রিপারেশন নিন। আমি ড্রয়িং রুমে বসে একটু টিভি দেখছি। আপনার কাজ শেষ হলে আমি চলে যাব। একা বাসায় ভয় পাওয়ার কিছুই নেই। রাত বাড়ছে, আরও নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে, আর ইমাম ড্রয়িং রুমে সোফায় বসে বই পড়ছে। হঠাৎ কারেন্ট চলে যায়, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। আরও অন্ধকারে ভীষণ ভয় পায়, সে ভয়ে চিৎকার করে ওঠে, ইমাম, ইমাম তুমি কোথায়? কয়েক সেকেন্ডের মধ্যেই ইমাম নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে আরও রুমে চলে আসে। আমি এখানেই আছি আপু, ভয় পাওয়ার কিছুই নেই। জেনারেটর হয়তো এখনই অন হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে ইমাম, আব্বু আম্মু কাছে নেই, আমার নিজেকে খুব একা লাগে, আমি আর একাই দায়িত্ব নিতে পারছি না। ইমাম ধীর পায়ে আরও সামনে গিয়ে দাঁড়ায়। যে মেয়েটা পুরো দুনিয়াকে নিজের কড়া শাসনের সামনে রাখে, সে অন্ধকারে এত ভয় পায়। আপনি একা নন আপু, আমি হয়তো বয়সে আপনার ছোট, রাকিবের বন্ধু, কিন্তু বিশ্বাস করেন আপনার যে কোনো বিপদে, যে কোনো একাকিত্বে আপনি আমাকে আপনার ছায়া হিসেবে পাশে পাবেন সব সময়। কারেন্ট চলে আসে ঠিক সেই মুহূর্তেই। আলোর ঝলকানিতে আরও প্রথমবার ইমামের চোখের দিকে স্থিরভাবে তাকায়। ওই একটা মুহূর্ত, ওই কয়েকটা কথাই যেন আরুর মনের ভেতর ইমামের জন্য একটা অন্যরকম জায়গা তৈরি করে দেয়। ভাইয়ের পিচ্ছি একটা বন্ধু থেকে ইমাম সেদিন আরুর চোখে একজন নির্ভরতার পুরুষ হয়ে ওঠে। আস্তে আস্তে আরও ইমামকে ভালোবেসে ফেলে, আর বাকিটা তো আপনারা জানেনই। আইসিইউয়ের দরজা খোলার শব্দে আরুর ঘোর কাটে। ডক্টর বেরিয়ে এসেছেন। পেশেন্টের অবস্থা এখন স্টেবল, ইন্টারনাল ব্লিডিং বন্ধ করা গেছে, তবে আগামী 24 ঘন্টায় জ্ঞান না ফেরা পর্যন্ত পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। সিকান্দার হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি এবার ঘুরে দাঁড়ালেন আরুর দিকে, তার গলার স্বর এখনও ভারী। ছেলে আমার মৃত্যুর মুখ থেকে ফিরেছি ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি। সিকান্দার হাসান যাকে তাকে নিজের বাড়ির বউ করে নেবে না। তোমার বাবা মা কোথায়? তাদের আসতে বলো, আমি তাদের সাথে কথা বলতে চাই। আমার বাবা মা দেশে থাকে, তারা ব্যবসার কাজে লন্ডনে থাকে। জি স্যার, আমাদের বাবা মা লন্ডনে থাকেন, তবে ইমামের এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা ওনাদের জানিয়েছি। আব্বু কাল সকালেই প্রথম ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছাবেন। লন্ডনে ব্যবসা করেন? কি নাম তোমার বাবার? আরমান চৌধুরী। ওনার লন্ডনে টেক্সটাইলের বিজনেস আছে। আরমান চৌধুরী নামটা শোনার সাথে সাথেই সিকান্দার হাসানের বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। তার কপালে ভাঁজ পড়ল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বললে? আরমান চৌধুরী? তোমার বাবার ডান হাতের কবজিতে কি একটা পোড়া দাগ আছে? জি স্যার, আপনি কিভাবে জানলেন? সিকান্দার হাসান দেশের সবচেয়ে ভয়ঙ্কর আর রাশভারী মানুষটার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে শুরু করলো। বডিগার্ডরা আর এসি শাহরিয়ার চমকে উঠলেন এই দৃশ্য দেখে। অবিশ্বাস্য দৃষ্টিতে আরুর দিকে তাকিয়ে বললেন, ঢাকা কলেজে আমরা এক বেঞ্চে বসতাম। 25 বছর আগে সামান্য ভুল বোঝাবুঝির কারণে যে বন্ধুটা দেশ ছেড়ে চলে গিয়েছিল, আজ নিয়তি আমাকে তার মেয়ের সামনে এনে দাঁড় করালো। আরু আর রাকিব হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এসি শাহরিয়ারও থ হয়ে দাঁড়িয়ে আছেন। যে দুই পরিবারের ভেতর এত বড় একটা দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছিল, নিয়তির কি অদ্ভুত খেলা। সেই দুই পরিবার আসলে 25 বছর আগের এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের সুতোয় বাঁধা। দীর্ঘ ক্লান্তিকর এক ভয়ঙ্কর একটা রাত পার হয়ে সকালের আলো ফুটতে শুরু করেছে ঢাকা শহরের বুকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর বাইরের বারান্দায় এক থমথমে হিমশীতল পরিবেশ বিরাজ করছে। সারাটা রাত কারো চোখের পাতা এক হয়নি। বারান্দায় একপাশে স্টিলের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন দেশের অন্যতম শীর্ষ ধনকুবের চৌধুরী সিকান্দার হাসান। তার দামি সুটে বলিরেখা পড়েছে, চোখের নিচে নির্ঘুম রাতে স্পষ্ট ছাপ। তিনি এক দৃষ্টে আইসিইউ এর ভারী কাচের দরজার দিকে তাকিয়ে আছেন। কাচের ওপাশে তার একমাত্র সন্তান, তার জীবনের সবচেয়ে বড় অহংকার ইমাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হারু মেঝেতে হাঁটুতে মাথা গুজে বসে আছে। সারা রাত অবিরাম কাঁদার কারণে ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে ফুলে গেছে। পরনে সে নীল জামদানি শাড়িটা এখনও ইমামের রক্তে মাখামাখি। রাকিব দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর নিজের মাথার ব্যান্ডেজটা মাঝে মধ্যে একটু চিনচিন করে উঠছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ওর দৃষ্টি বারবার ওর বোনের বিধ্বস্ত চেহারার দিকে যাচ্ছে। ঠিক এমন সময় হাসপাতালের নিচতলায় পরপর কয়েকটা গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। লিফটের দরজা খুলতেই সেখান থেকে পাগলের মতো ছুটে এলেন 50 এক ভদ্রলোক এবং তার পাশেই এক ভদ্র মহিলা। তারা আর কেউ না, লন্ডন থেকে প্রথম ফ্লাইটে ছুটে আসা আরুর বাবা আরমান চৌধুরী এবং আরুর মা নাদিয়া চৌধুরী। তাদের চোখে মুখে চূড়ান্ত উৎকণ্ঠা আর আতঙ্কের ছাপ। বারান্দায় পা রেখেই হাঁপাতে হাঁপাতে চিৎকার করেন, আরু, আরু মা আমার, কোথায় তুই? নাদিয়া চৌধুরী কান্নায় ভেঙে পড়ে পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকেন। আমার মেয়েটা কোথায়? আমার আরও কোথায়? রাকিব? বাবা মায়ের গলা শুনে মেঝেতে বসে থাকা আরু চমকে মুখ তুলে তাকায়। চোখের সামনে নিজের বাবা মাকে দেখে ওর সারা রাতে জমানো সব কষ্ট, ভয় আর একাকিত্ব যেন কান্নার এক সুনামি হয়ে আছড়ে পড়ল। সে এক ছুটে গিয়ে সোজা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। নাদিয়া চৌধুরীও মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আব্বু, ও এখনো চোখ খোলেনি আব্বু। আমার খুব ভয় করছে, ডাক্তারের কিচ্ছু হচ্ছে না। আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? শান্ত হ মা, কিচ্ছু হবে না। আমি তো চলে এসেছি, তোর বাবা চলে এসেছে। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তুই একটু শান্ত হ মা। আরে আমার মাটা, তোর এই অবস্থা কেন রে আরু? রাকিব কোথায়? ও কেমন আছে? রাকিব দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের বুকে মুখ রাখতেই রাকিবের চোখ দিয়েও অঝরে পানি পড়তে শুরু করলো। ঠিক এই মুহূর্তে লিফটের দরজা আবার খুলল। এবার লিফট থেকে বডিগার্ড পরিবেষ্টিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন এক সম্ভ্রান্ত মহিলা। পরনে ছিমছাম শাড়ি, কিন্তু চোখে মুখে মাতৃত্বের এক তীব্র হাহাকার। তিনি হলেন সিকান্দার হাসানের স্ত্রী এবং ইমামের মা আয়েশা বেগম। সিকান্দার হাসান সারা রাত স্ত্রীর কাছে ছেলের এই মারাত্মক অবস্থার কথা গোপন রেখেছিলেন, পাছে তার স্ত্রী প্রেশারের রোগী হয়ে এই ধাক্কা সামলাতে না পারেন। কিন্তু সকালে কোনোভাবে খবর পেয়ে তিনি আর এক মুহূর্ত বাসায় থাকতে পারেননি। আমার ছেলে কোথায়? আপনি আমাকে মিথ্যা কেন বললেন? কেন বললেন যে ও ফ্রেন্ডের বাসায় আছে? আমার বুকের ধন কোথায়? আয়েশা, তুমি শান্ত হও প্লিজ, এখানে সিন ক্রিয়েট করো না। ইমামের অবস্থা এখন স্টেবল, ডাক্তাররা ওকে অভাজার বেসনে রেখেছে। আমার মানিক, ওরে আমার কলিজার টুকরা, কোন পাষাণ আমার ছেলের গায়ে হাত তুললো? আল্লাহ, তুমি আমার আয়ু নিয়ে আমার ছেলেটাকে সুস্থ করে দাও। আয়েশা বেগমের এই বুক ফাটা আর্তনাদে পুরো বারান্দার বাতাস যেন ভারী হয়ে উঠল। আরমান চৌধুরী আর নাদিয়া চৌধুরী অবাক হয়ে এই দৃশ্য দেখছেন। আরমান চৌধুরী ধীর পায়ে সিকান্দার হাসানের দিকে এগিয়ে গেলেন কথা বলার জন্য, কিন্তু সিকান্দার হাসান যখন মুখ তুলে আরমান চৌধুরীর দিকে তাকালেন, তখন দুজনেরই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 25 বছর পর দুই বন্ধু একে অপরের মুখোমুখি। আরমান চৌধুরীর চোখের পলক পড়ছে না, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। সিকান্দার হাসানের পাথরের মতো শক্ত মুখটা হঠাৎ করেই যেন মোমের মতো গলে গেল। সিকান্দার, তুই এখানে? 25টা বছর পর হয়ে গেল আরমান। তুই যে অভিমান করে দেশ ছাড়লি, আর একবারও এই বন্ধুর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিল না। আমি যে কত খুঁজেছি তোকে। আরমান চৌধুরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে গিয়ে সিকান্দার হাসানকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলেন।
25 বছরের পুরনো সব রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি যেন ওই এক দীর্ঘ আলিঙ্গনেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দুই রাশভারী মানুষ যারা নিজেদের জগতেও অনেক ক্ষমতাবান, তারা আজ হাসপাতালের বারান্দায় ছোট বাচ্চাদের মতো অঝরে কাঁদছেন। আমাকে মাফ করে দিস বন্ধু। আমি সেদিন ওই ছোট একটা ভুল বোঝাবুঝির এত বড় করে দেখেছিলাম। কিন্তু তুই এখানে কেন? তোর ছেলেও কি এখানে? ইমামের বাবা আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে চোখের পানি মুছে বললেন, নিয়তে কি অদ্ভুত খেলা দেখ আরমান। যে ছেলেকে আমি এত বছর আমার পরিচয়ের বাইরে রেখে সাধারণ মানুষের মতো বড় করলাম যাতে সে মাটির কাছাকাছি থেকে বাস্তব জীবনটা শিখতে পারে, সেই ছেলে আমাকে না জানিয়ে তোর মেয়েকেই বিয়ে করে বসেছে। কি বলছিস তুই এসব? আমার আরুর স্বামী তোর ছেলে? হ্যাঁ রে বন্ধু, আর তোর মেয়ে যেদি একদম তোর মতোই, সারা রাত ও আমাকে জানোই তাই শুনিয়েছে। ভিতরে যে ছেলেটা মৃত্যুর সাথে লড়ছে ও আমার ইমাম, তোর আদরের জামাই। আরমান চৌধুরী এবং নাদিয়া চৌধুরী চরম অবাক হয়ে একবার সিকান্দার হাসান, আরেকবার আরুর দিকে তাকালেন। তারপর হাসবেন না কাঁদবেন বুঝতে না পেরে মেয়েকে আবার বুকে টেনে নিলেন। এদিকে আয়েশা বেগমও সব কিছু শুনে আরুর কাছে এগিয়ে এলেন। যে মেয়েটা নিজের প্রাণের বাজি রেখে তার ছেলেকে বাঁচিয়েছে, সেই মেয়েটা তার নিজেরই ছোটবেলার বন্ধুর মেয়ে। আয়েশা বেগম আরুকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। মারে তুই আমার ছেলেকে নিজের জীবন দিয়ে আগলে রেখেছিস। আমি তোকে কি বলেছি দোয়া করব মা? তুই ছাড়া আমার ছেলেটাকে হয়তো আমি আজ চিরকালের জন্য হারিয়ে ফেলতাম। আপনি কাঁদবেন না মা, এভাবে কিছু হবে না। আল্লাহ আমাদের প্রার্থনা ঠিকই কবুল করবেন। ও খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে আইসিইউ এর দরজা ঠেলে প্রধান ডক্টর বেরিয়ে এলেন। তার মুখে এক প্রশান্তির হাসি। সবার দৃষ্টি এখন ডক্টরের দিকেই স্থির। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় পেশেন্টের জ্ঞান ফিরেছে। উনি এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার। আপনারা চাইলে এখন ওনার সাথে দেখা করতে পারেন, তবে খেয়াল রাখবেন পেশেন্ট যেন কোনোভাবেই উত্তেজিত না হয়। কথাটা শোনার সাথে সাথে আরও 1 সেকেন্ডও দেরি না করে, কারোর অনুমতির তোয়াক্কা না করে সোজা আইসিইউ এর ভেতর ঢুকে গেল। বেডে শুয়ে থাকা ইমামের চোখ দুটো আধবোজা, পুরো মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে স্যালাইনের সূঁচ, চারপাশে মেশিন। গাধা, একটা আস্ত গাধা তুমি। কে বলেছিল তোমাকে গুন্ডার সামনে গিয়ে হিরোগিরি দেখাতে? মরে গেলে আমি কি করতাম? একবার আমার কথা মনে পড়লো না তোমার? আমি তোমায় কথা দিয়েছিলাম না আপু, যে আমি সবসময় তোমার ছায়া হয়ে থাকবো। আর ছায়া কি কখনো মরে যায়? তুমি অন্ধকারে ভয় পাও, তোমাকে একা রেখে আমি কিভাবে চলে যাব? আরও আর কিছু বলতে পারল না, শুধু ইমামের হাতটা নিজের কপালে ছুঁয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর চোখের পানি গিয়ে পড়ছে ইমামের হাতে। একটু পর সিকান্দার হাসান, আরমান চৌধুরী, আয়েশা বেগম এবং নাদিয়া চৌধুরী সবাই একে একে ভেতরে ঢুকলেন। নিজের কড়া বাবাকে আরুর বাবার সাথে হাসি মুখে আর নিজের মাকে আরুর মায়ের সাথে এত স্বাভাবিকভাবে দেখে ইমাম রীতিমতো অবাক। বাবা মা তোমরা এখানে, আর আঙ্কেল আন্টি আপনারা সবাই একসাথে, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্নরার বাবা, এটাই বাস্তব। তোর এই ভাগলি বউ আর এই শ্বশুর মিলে আজ আমার সব রাগ সবই পানি করে দিয়েছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ বাবা, তোর তো এখন ডাবল কার্ড রিয়ান। আমার মেয়েটা বড্ড একরোখা আর জেদি বাবা। ওকে তুই ছাড়া আর কেউ সামলাতে পারবে না। তুই বেঁচে গেছিস, এটা আমাদের দুই পরিবারের জন্য সবচেয়ে বড় শান্তি। তুই আমাদের দুই বন্ধুকে আবার মিলিয়ে দিয়েছিস। আমি তো জানতাম না তুই সেকেন্ডারের ছেলে। তুই আর কখনো আমাদের এভাবে ভয় দেখাবি না বাপ। তুই আমাদের একমাত্র সম্বল। পরিবেশটা যখন ভালোবাসায় আর আবেগে ভরপুর, ঠিক তখনই সিকান্দার হাসানের চেহারায় আবার তার চোয়াল শক্ত হয়ে উঠল। তুই চিন্তা করিস না ইমাম, ওই খালু আর রানাকে নামের কুত্তা দুটোকে আমি ছাড়বো না। আমার গোডাউনে ওদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট ব্যবস্থা করেছি আমি। আমার বডিগার্ডরা অলরেডি রেডি হয়ে আছে। আজ রাতে ওদের নাম নিশানা এই পৃথিবী থেকে চিরতরে মুছে দেব। আমার ছেলের রক্ত ছড়ানোর শাস্তি ওদের পেতে হবে। বাবার এই কথা শুনে ইমামের মুখে সেই প্রশান্তির হাসিটা নিভে গেল। ও জানে ওর বাবা কতটা প্রভাবশালী আর কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু ইমাম এসব চায় না। ও
ও নিজের দুর্বল হাতটা দিয়ে সিকান্দার হাসানের হাতটা শক্ত করে চেপে ধরল। না বাবা, তুমি এসব কিছুই করবে না। না মানে তুই কি বলছিস এসব? ওরা তোর এই অবস্থা করেছে, তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আর আমি ওদের এমনি এমনি ছেড়ে দেবো? সিকান্দার হাসান কখনো নিজের শত্রুকে মাফ করে না। আমি চাই না বাবা, আমার জন্য বা আমাদের পরিবারের জন্য তুমি আবার কোনো বেআইনি কাজ করো। তুমি অনেক বড় মানুষ, অনেক বড় তোমার সম্মান। এই সামান্য রাস্তার গুন্ডাদের জন্য তুমি কেন নিজের হাতে আইন তুলে নেবে? ওরা যা করেছে সেটা ক্যাম্পাসের শত শত স্টুডেন্টের সামনে করেছে, পুরো ভার্সিটির সাক্ষী আছে। পুলিশ অলরেডি ওদের অ্যারেস্ট করেছে। এসি শাহরিয়ার স্যার খুব কড়া অফিসার, উনি পুরো ব্যাপারটা লিগালি দেখছেন। আইনের কাজ করবে বাবা, পুলিশ বুঝে নেবে সব। ওদের বিচার ওই কোর্টের কাঠগড়াতেই হবে, তোমার অন্ধকার গোডাউনে না। ইমাম একদম ঠিক কথাই বলেছে বাবা। আমরা আর কোনো ঝামেলা, কোনো পলিটিক্যাল বা রক্তারক্তি চাই না। আমরা একটা স্বাভাবিক আর সুন্দর জীবন চাই। আইনের উপরে আমাদের ভরসা রাখতে হবে। আমি আমার আরোকে পেয়ে গেছি বাবা, আর আজ 25 বছর পর তুমি তোমার প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছো। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তোমার রাগ, জেদ, ইগো সব এবার বাদ দাও বাবা। শুধু আমাকে দোয়া করো যেন আমি আরোকে নিয়ে সবসময় সুখে থাকতে পারি। ছেলের এই পরিণত, শান্ত আর পজিটিভ কথাগুলো শুনে সিকান্দার হাসান কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গেলেন। যে সিকান্দার হাসানের এক কথায় শহরের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা কাঁপে, যার অঙ্গুলি হেলনে আইন পরিবর্তন হয়ে যায়, সে আজ নিজের 25 বছরের ছেলের এই সুস্থ মানসিকতা আর সততার সামনে পুরোপুরি হেরে গেলেন। তিনি অনুভব করলেন তার ছেলে তার চেয়েও অনেক বড় মাপের মানুষ হয়ে উঠেছে। তিনি মুচকি হেসে ইমামের কপালে একটা গভীর চুমু দিলেন। দুর্ঘটনার পর প্রায় 1.5 মাস কেটে গেছে। সকাল 10টা। ভার্সিটির মেইন গেটের সামনেই আজ উপচে পড়া ভিড়। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ ইমামের ক্যাম্পাসে ফেরার দিন। দীর্ঘ 1.5 মাসের লড়াই শেষে সে আজ আবার নিজের ক্যাম্পাসে পা রাখতে যাচ্ছে। মেইন গেট দিয়ে একটা চকচকে কালো রঙের মার্সিডিজ বেঞ্চ ধীরগতিতে এসে ঢুকল। পেছনে একটা সিকিউরিটি প্রোটোকল কার থাকলেও সেটা গেটের বাইরেই দাঁড়িয়ে রইল, কারণ ইমামের কড়া নির্দেশ ক্যাম্পাসের ভেতর কোনো বডিগার্ড ঢুকবে না। গাড়ি থেকে নামলো ইমাম। মাথায় এখন আর কোনো ব্যান্ডেজ নেই, তবে কপালের বাঁ পাশে হালকা একটা কাটা দাগ রয়ে গেছে। যা পরনে কালো শার্ট আর ব্লু জিন্স। তাকে রিসিভ করার জন্য খোদ ভার্সিটির প্রিন্সিপাল এবং তার ডিপার্টমেন্টের 3 সিনিয়র প্রফেসর গেটের সামনে দাঁড়িয়ে আছেন। প্রিন্সিপাল এগিয়ে গিয়ে হাসি মুখে ইমামের কাঁধে হাত রেখে বললেন, ওয়েলকাম ব্যাক ইমাম। তোমার সাহসের কথা পুরো ভার্সিটি এখন অত্যন্ত গর্বের সাথে বলে। তুমি শুধু একজন ভালো ছাত্র না, তুমি আমাদের এই প্রতিষ্ঠানের সত্যিকারের গর্ব। সেদিন তুমি নিজের জীবনের মায়া ত্যাগ করে পুরো ক্যাম্পাসের সম্মান বাঁচিয়েছ। অনেক ধন্যবাদ স্যার, আমি শুধু যা সঠিক ছিল তাই করার চেষ্টা করেছি। এই ক্যাম্পাস আমার দ্বিতীয় ঘর, আর নিজের ঘরকে বাইরের গুন্ডাদের হাত থেকে বাঁচানো তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা আমাকে এত সম্মান দিচ্ছেন, এতে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমরা খুব চিন্তায় ছিলাম ইমাম, যে ঘটনাটা ঘটলো। আশি ম্যাডাম তো সেই সময় জাভিংয়ে পড়েছিলেন। আসলে আমরা কেউ ক্ষণেও ভাবতে পারিনি যে তোমরা দুজনে, যাকে এসব তো এখন অতীত। এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তোমার মতো একজন ছাত্রকে ফিরে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। স্যারদের সাথে কথা বলার মাঝেই পাশ থেকে দৌড়ে এলো রাকিব আর ফাহিম। তারা এতক্ষণ ভিড়ের মাঝে দাঁড়িয়ে ইমামের আসার দৃশ্য দেখছিল। ইমামকে দেখতে পেয়ে তাদের যেন আর তর সইছে না। বন্ধুদের ভালোবাসা আর উচ্ছ্বাসে ইমামও স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। ইমামকে শক্ত করে জড়িয়ে ধরে। দোস্ত, 1 মাস 15 দিন পর আজ তোর দর্শনের সৌভাগ্য হলো। তোকে ছাড়া ক্যাম্পাসটা একদম পাঞ্চি হয়েছিল রে ভাই। তুই যখন আইসিইউতে ছিলি, আমার যে কী অবস্থা হয়েছিল সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আরে রাকিব, সম্মান দিয়ে কথা বল। বিলিয়নিয়ার সিকান্দার হাসানের একমাত্র ছেলে বলে কথা, আবার তার উপর আমাদের রাজফারি আরশি ম্যাডামের হাজব্যান্ড, মানে সম্পর্কে আমাদের সম্মানীয় দুলাভাই। তুই কি চাচ্ছিস তোকে এখন থেকে আমরা স্যার বলে ডাকি? তোদের ফাজলামি আর বাদরামও এখনও গেল না। আমি আগে যে তোদের বন্ধু ইমাম ছিলাম, এখনও সেই ইমামই আছি। আমার পরিচয় হয়তো সবার সামনে এসেছে, কিন্তু আমার মনটা তো সেই আগের মতোই আছে। চল
অনেক বকবক করেছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে। আজ না আরও মানে আরসি ম্যাডামের ক্লাস আছে, লেট হলে তো ম্যাডাম আবার ক্লাসে ঢুকতেই দেবে না। হ্যাঁ ভাই, আজ ম্যাডামের স্পেশাল ক্লাস। তবে ম্যাডাম আজ বাসা থেকে বের হওয়ার সময় বড্ড সেজে গুজে বেরিয়েছে। শাড়ি টাড়ি পরে একদম অন্যরকম লাগছিল। হয়তো তোর জন্য এরকম স্পেশাল সাজ। চল চল, ম্যাডাম আসার আগেই ক্লাসে ঢুকে পড়ি। তিন বন্ধু হাসতে হাসতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। থার্ড সেমিস্টারের সব স্টুডেন্ট আজ যেন একটু বেশিই অ্যালার্ট। সবাই আর চোখে ইমামের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরই বারান্দায় পরিচিত সেই জুতোর খটখট শব্দ শোনা গেল। হাতে একটা ফাইল আর ল্যাপটপ নিয়ে ক্লাসে ঢুকলেন আরশি ইসলাম আরু। পরনে একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। তাকে আজ অদ্ভুত সুন্দর আর স্নিগ্ধ লাগছে। ক্লাসে ঢুকেই আরুর চোখ সরাসরি চলে গেল লাস্ট বেঞ্চে বসে থাকা ইমামের দিকে। দুজনের চোখাচোখি হতেই আরুর কড়া মুখের খোলসটা 1 সেকেন্ডের জন্য ভেঙে গিয়ে একটা মিষ্টি লাজুক হাসির রেখা ফুটে উঠল। কিন্তু পরক্ষণেই আবার সে নিজেকে সামলে নিয়ে টিচার সুলভ গাম্ভীর্য ফিরিয়ে আনলো। গুড মর্নিং অল, আশা করি সবার অ্যাসাইনমেন্ট রেডি। আমি কিন্তু আজ কোনো এক্সকিউজ শুনবো না। যারা দীর্ঘদিন ক্লাস থেকে দূরে ছিল তাদেরও আজ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ক্লাস চলছে, আরু বোর্ডে মার্কার দিয়ে কিছু একটা বোঝাচ্ছে, আর ইমাম এক দৃষ্টে শুধু আরুর দিকে তাকিয়ে আছে। ক্লাসের পড়া বাদ দিয়ে বউয়ের দিকে এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা দেখে ফাহিম কনুই দিয়ে ইমামকে গুঁতো দিল। ওই ভাই, ক্লাসে এসে চোখের রোম্যান্স করিস না, ম্যাডাম কিন্তু সবার খাতা চেক করবে। তুই অ্যাসাইনমেন্ট করেছিস তো, নাকি আজ সবার সামনে অপমান হওয়ার ইচ্ছা আছে? আমার অ্যাসাইনমেন্ট নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার অ্যাসাইনমেন্ট তো ম্যাডাম নিজেই কালটাতে বাসায় বসে নিজের হাতে করে দিয়েছে। কথাটা শুনেই রাকিব আর ফাহিম মুখে হাত দিয়ে হাসি আটকালো। ফিসফিসানির শব্দ শুনে হঠাৎ আরুর চোখ পড়ল ওই লাস্ট বেঞ্চের দিকে। তার ভ্রু দুটো কুঁচকে গেল। কিছু না ম্যাডাম, ফাইম বলছিল আজকে টপিকটা নাকি খুব কঠিন, ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু আমি ওকে বোঝাচ্ছিলাম যে ম্যাডাম যেভাবে পড়াচ্ছেন তাতে কঠিন জিনিসও পারির মতো সহজ হয়ে যাচ্ছে। ম্যাডামের পড়ানোর স্টাইলে কোনো তুলনাই হয় না। ইমামের এই ইনোসেন্ট কিন্তু দুষ্টুমি ভরা কথা শুনে পুরো ক্লাস আর হাসি আটকে রাখতে পারল না। সবাই হো হো করে হেসে উঠল। আরুর ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় একদম লাল হয়ে গেল। সে চোখ পাকিয়ে ইমামকে ইশারা করলো চুপচাপ বসে পড়তে। শত শত স্টুডেন্টের সামনে এই স্বামী স্ত্রীর মিষ্টি খুনসুটি ক্লাসের গুমোট পরিবেশটাকে একদম হালকা আর আনন্দমুখর করে দিল। দিন গড়িয়ে রাত নামল। ঢাকা শহরের ব্যস্ততা যখন কিছুটা কমে এসেছে, তখন উত্তরা এলাকার একটা বিলাসবহুল বাংলো বাড়ি সেজে উঠেছে মায়াবী আলোয়। আজ ইমাম আর আরুর জীবনের একটা বিশেষ দিন। দুই পরিবারের সম্মতিতে এবং 25 বছরের পুরনো বন্ধুত্বের পুনর্মিলনের পর সিকান্দার হাসান এই বাড়িটা ছেলে আর পুত্রবধূকে উপহার দিয়েছেন তাদের নতুন জীবনের সূচনা হিসেবে। বাড়ির চারপাশের বাগানে ফুটে আছে হরেক রকমের শীতের ফুল। লন জুড়ে বাজছে হালকা রোম্যান্টিক একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক। বাড়ির ছাদের এক কোনায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আরু। পরনে টকটকে লাল রঙের একটা শিফন শাড়ি। খোলা চুলগুলো শীতের মৃদু বাতাসে উড়ছে। হাতে কাঁচের চুড়িগুলো রিনঝিন শব্দ তুলছে। ইমাম ধীর পায়ে পেছন থেকে এসে আরুর কোমরে হাত রেখে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইমামের পরনে একটা ব্ল্যাক ট্যাক্সিডো। ওকে আজ কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না। আরুর ঘাড়ের কাছে মুখ নিয়ে বলে, এতক্ষণ ধরে একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন ম্যাডাম? শীত লাগছে না তো তোমার? ভাবছি আমাদের এই পথ চলার কথা। জানোই মা, মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটা একটা ঘরের মতোই কেটে গেল। কত কষ্ট, কত ভয়, কতগুলো নির্ঘুম রাত, আজ সব যেন স্বপ্নের মতো লাগছে। ইমাম আরুর হাত ধরে ছাদের ওই নির্জন কোনায় নিয়ে এলো, যেখানে একটা সুন্দর দোলনা রাখা আছে। ইমাম আরুকে দোলনায় বসিয়ে নিজে পাশে বসলো। আরু দোলনার উপর হাত রেখে ইমামের চোখের দিকে তাকালো। চাঁদের আলোয় আরুর চোখ দুটো চিকচিক করছে। তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? আমার তো এখনো ভয় হয়, যদি আবার কোনো ঝড় এসে আমাদের এই সুখ কেড়ে নেয়। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। কার সাধ্য আছে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার? আমি যে আজ আর আগে সেই ছন্ন ছাড়া ইমাম নেই। আজ আমি তোমার সুরক্ষা, আজ আমি তোমার শক্তি।
একদম সেই আগের মতোই ফাজিল আছো, একটুও বদলাওনি। ফাজিল তো তোমার জন্যই আছি, সব ক্রেডিট তো তোমারই। তুমি শাসন করে আমাকে সোজা করেছো, আবার ভালোবেসে পাগল করেছো। ইমাম আরু দুজনেই হেসে ফেলল। হঠাৎ আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। শীতের এই কনকনে রাতে বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়তেই আরু একটু শিউরে উঠল। ইমাম দ্রুত নিজের ব্লেজারটা খুলে আরুর গায়ে জড়িয়ে দিল। আরু ব্লেজারের উষ্ণতায় ইমামের বুকের সাথে আরও গভীরভাবে মিশে রইল। তোমার এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আরও। আমি কথা দিয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই তোমার ছায়া হয়ে থাকবো। কোনো অন্ধকার তোমাকে আর ছুঁতে পারবে না। বৃষ্টির ফোঁটাগুলো তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ঝরতে লাগলো। ইমাম আরু দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করল। আকাশের দিকে মুখ করে সে যেন সৃষ্টিকর্তার কাছে একটা নীরব প্রার্থনা করল। আল্লাহর কাছে আজ আমার একটাই দোয়া, আমাদের এই ভালোবাসা যেন কখনো ফেকে না হয়। আজকের এই রাতটা যেন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত একইভাবে জ্বলজ্বল করে। আমি যেন প্রতিটা সকাল তোমার মুখ দেখে শুরু করতে পারি। আমারও প্রার্থনা একই ইমাম, আমাদের এই পথ চলা যেন কখনো শেষ না হয়। তুমি আমার অহংকার, তুমি আমার সব। ছাদ থেকে আরুকে পাঁজা কোলে করে তুলে নিয়ে সোজা বেডরুমে ঢুকলো ইমাম। পা দিয়ে ধাক্কা মেরে দরজাটা লক করে দিল। বেডরুমের হালকা নীল ড্রিম লাইটের আলোয় লাল ভেজা শাড়িতে আরুকে এক অপরূপা লাগছে। ইমাম আরুকে বিছানার নরম তোষকের ওপর আলতো করে শুইয়ে দিল। আরুর বুকে তখন রীতিমতো ঝড় বইছে। লজ্জায় আর উত্তেজনায় ওর চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ইমাম নিজের ভেজা ব্লেজার আর শার্টটা এক টানে খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। ওর পেশিবহুল চওড়া ভেজা বুকটা দেখে আরুর শ্বাস আরও ভারী হয়ে এলো। ইমাম আরুর ওপর ঝুঁকে পড়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর শুধু আমি আর তুমি, আজ রাতটা আমাদের পুরোপুরি একাকার হয়ে যাওয়ার রাত। কথাটি বলেই ইমাম ওর তৃষ্ণার্ত ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরল আরুর ভেজা ঠোঁটে। ইমাম পাগলের মতো চুমু দিচ্ছে আর গভীর চুম্বনে আরও নিজের ঠোঁটটা নিজের ঠোঁটের মাঝে নিয়ে চুষতে শুরু করলো ইমাম। আরও একটা অস্ফুট গোগানি দিয়ে নিজের দুই হাত ইমামের খালি পিঠে জড়িয়ে ধরে ওর পিঠ খামচে ধরল। ইমামের এক হাত আরুর কোমরের ভেজা শাড়ির ভাঁজ পেরিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। বৃষ্টির পানিতে লেপ্টে থাকা লাল শিফন শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিল ইমাম। আরুর ফর্সা মসৃণ পেট আর নাভির কাছে ইমামের উষ্ণ হাতের ছোঁয়া লাগতেই আরও উত্তেজনায় কেঁপে উঠল। ইমাম এবার নিজের মুখটা আরও ঠোঁট থেকে নামিয়ে ওর থুতনি, গলা আর ঘাড়ের খাঁজে পাগল পাড়া হয়ে চুমু খেতে লাগলো। ইমাম, আমার কেমন যেন লাগছে, পাগল করে দিচ্ছ তুমি। ইমাম কোনো কথা না বলে নিজের দক্ষ হাতে আরুর শাড়ির কুচিগুলো খুলে ফেলল। মুহূর্তের মধ্যেই লাল শাড়িটা বিছানায় লুটিয়ে পড়ল। এবার ইমামের হাত চলে গেল আরুর ভেজা ব্লাউজের হুকের দিকে। একে একে হুকগুলো খুলে দিতেই আরুর ফর্সা উন্মুক্ত বুক বেরিয়ে এলো। ইমাম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরুর বুকে মুখ ডুবিয়ে দিয়ে উন্মাদ হয়ে চুমু খেতে শুরু করলো। ওর উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় আরুর শরীর ধনুকের মতো বেঁকে গেল। সে দুই হাত দিয়ে ইমামের মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে গভীর সুখে গোঙাতে লাগলো। তুমি এত সুন্দর কেন আরু? আজ তোমাকে পুরোপুরি নিজের করে নেব আমি। আরুর শরীরের শেষ আবরণটুকুও সরিয়ে দিল ইমাম। বাইরের কনকনে শীত আর বৃষ্টির শব্দের মাঝে বেডরুমের ভেতর তখন শুধুই দুটি উষ্ণ শরীরের ঘর্ষণ আর আদিম ভালোবাসার মাতাল করা শব্দ। আরুর ফর্সা শরীরে ইমাম নিজের শরীরের সমস্ত ভার আর উষ্ণতা ঢেলে দিল। প্রথম মিলনে সেই তীক্ষ্ণ ব্যথা আর অনাবিল সুখের মাঝে আরু নিজের দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রইল ওর ভালোবাসার মানুষটিকে। ইমামের চরম আদরে আর গভীর ভালোবাসায় আরু নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিল। দীর্ঘক্ষণ পর যখন দুটি ক্লান্ত শরীর তৃপ্তিতে একে অপরের বুকে মাথা এলিয়ে পড়ল, তখন আরু মাথা রাখল ইমামের বুকে। ইমাম পরম আদরে আরুর কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিয়ে ওকে নিজের চাদরের ভেতর জড়িয়ে নিল। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু এই বেডরুমের ভেতর আজ জন্ম নিয়েছে এক শাশ্বত প্রেম।
সব ভয়, সব বাধা আর দূরত্বের অবসান ঘটিয়ে আরশি আর ইমাম আজ সত্যি একে অপরের অর্ধাঙ্গিনী হয়ে গেল।